আমাদের বেশ প্রত্যেককে স্বাগত আমাদের টেট শিওরের টেট 2024 সালকে টার্গেট করে যে ব্যাচ, আশা করি টেট 2024 8ই ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই 8ই ডিসেম্বর অবধি আমাদের এই কোর্স ধরো, কিন্তু আমরা এটা পড়ার যে কোর্সটা সেটা 6 মাস অবধি আমরা পড়াবো। এই 6 মাসে আগে আমাদের ফিস বেশি ছিল, আগের বছরও 600 টাকা পার মান্থ ছিল, 5জন টিচার, সপ্তাহে 5 দিন করে ক্লাস, মাসে 6খানা করে মক টেস্ট, টোটাল ছিল 600 টাকা করে পার মান্থ। এবছর আমরা সেটাকেও একটু কমিয়েছি। এবছরের ক্ষেত্রে আমরা কমিয়েছি এবং কমিয়ে যদি ওয়ান টাইম পেমেন্ট কেউ করে একেবারে দেয় তাহলে তার পড়বে 3000 টাকা, অর্থাৎ 6 মাসে 3000 মানে পার মান্থ 500 টাকা করে পড়ছে। আগের বছর 100 টাকা করে কমানো হয়েছে। যদি কেউ ওয়ান টাইম পেমেন্ট না করে ইনস্টলমেন্টে দেয়, 3টে ইনস্টলমেন্টে আমরা নেব, সেটা প্রথম মাসে 1300 টাকা, দ্বিতীয় মাসে 1000, তৃতীয় মাসে 1000। এটা হচ্ছে আমাদের ফিস। কত নম্বর? 6 মাসের জন্য ফিস। অর্থাৎ আমাদের ব্যাচ শুরু হচ্ছে 2 তারিখ থেকে, ধরো 2 তারিখ হচ্ছে মার্চের, আগস্ট অবধি 6 মাস হয়। এই অবধি আমাদের টোটাল ফিস হচ্ছে 3000 টাকা। মাঝখানে অন্য কোনো ফিস বা কোনো ফিসের বিষয় এখানে নেই। এবার যারা অ্যাডমিশন নেবে, যদি ইনস্টলমেন্টে ফিস পেড করো তাহলে 3000 টাকা পেড, ইনস্টলমেন্টও যদি দাও তাহলে 1300 টাকা পেড করবে। কিভাবে পেড করবে? আমাদের অফিসিয়াল নম্বর এইটা, 8902204489। এই নম্বরে ফোন পে, গুগল পে, পেটিএম সব যাবতীয় সব আছে, পেড করতে পারো। অথবা এখানে স্ক্যানারটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট তুলে নিতে পারো। এই স্ক্যানারটা স্ক্যান করেও তুমি পেড করতে পারো। পেমেন্ট করার পর এই নম্বরটাতেই, অর্থাৎ 8902204489, এই নম্বরটাতেই হোয়াটসঅ্যাপ করে দেবে পেমেন্টের স্ক্রিনশটটা। কিন্তু পেমেন্টের স্ক্রিনশটের মধ্যে যাতে ট্রানজাকশন আইডিটা দেখা যায়, কারণ ওটা আমরা ব্যাংকের সঙ্গে মেলাবো, তারপরেই তোমাকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করব। আমরা তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, আমরা আমাদের অ্যাপে তোমাকে রেজিস্টার করে দেব, এবং তোমাকে আমাদের পেইড ব্যাচেও ইনক্লুড করে দেব, এবং তার সঙ্গে একটা পেমেন্ট স্লিপও তোমাকে পাঠাবো। তুমি যে পেইড করেছো আমাদের, সেটাও তোমাকে পেমেন্ট স্লিপ পাঠিয়ে দেবো, অর্থাৎ তুমি অ্যাডমিশন কনফার্ম তোমাকে আমরা এখান থেকে করে দেবো। আর যে নম্বরটা থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনশট পাঠাবে, সেই নম্বরটাকেই কিন্তু আমরা আমাদের যে অ্যাপ সেখানে রেজিস্টার করে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। এবার এই বিষয়ে যদি আরো কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে এই নম্বরটাতে 8902204489 রাত 12টা অবধি যখন ইচ্ছা যতবার ইচ্ছা ফোন করতে পারো, আমি তোমাকে ডিটেলসে আরো ভালো করে বুঝিয়ে দেবো। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, ঠিক আছে, ওকে। এবার আসি, একজন প্রশ্ন করেছিল যে স্যার আমি যদি ক্লাস না করতে পারি। আমাদের এই টোটাল কোর্সটার প্রতিদিন যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমাদের অ্যাপে থাকবে। এবং তোমাদের জন্য একটা সুখবর বলি, আমাদের কোর্সটা কত দিনের? 6 মাসের, তাই তো, মানে আগস্ট অব্দি কোর্স। বাট আমরা এই রেকর্ডিংটা ডিসেম্বর অব্দি রেখে দেব, অর্থাৎ 1 বছর অব্দি রেকর্ডিং থাকবে। আমি বারবার তোমাদের একটা কথাই বলি যে অ্যাপ কিন্তু রেকর্ডিং রাখা মানে অ্যাপকে প্রতি মাসে আমাদের একটা রেন্ট দিতে হয় অ্যাপ কোম্পানিকে। আমরা তোমাদের কাছ থেকে 6 মাস অব্দি ফিস নিচ্ছি ঠিকই, কিন্তু 1 বছর অব্দি অ্যাপে সমস্ত রেকর্ডিং গুলো রেখে দেওয়ার জন্য কিন্তু অনেকটা খরচ, এটা কিন্তু তোমাদের কাছ থেকে নিচ্ছি না বা নেবও না। তার মানে আমরা তোমাদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। অনেকেই বোঝো না বিষয়টা, যে স্যার 3000 টাকা ফিস এরকম ভাবে আমাকে বলো, কিন্তু এর পিছনে যে কতটা খরচ সেটা তোমাদের বর্ণনা করলে হয়তো বুঝতে পারবে। এখানে মানে এই অনলাইনের খরচ, রিসেপশনিস্টের খরচ, টিচারের খরচ, রেকর্ডিং এর খরচ, রেকর্ডিং যে গুগল মিটে ক্লাস হচ্ছে এটাও একটা পেইড ভার্সনে ক্লাস হচ্ছে, এটারও খরচ, এবং সেইটাকে স্টোর করে রাখার জন্য খরচ, প্রতিটা পদে পদে খরচ। এটা বিশাল কিছু লাভজনক বিজনেস, এটা একদমই নয়। কেউ যদি ভেবে থাকো, তার জন্য আমি বন্ধুর মতো ডিটেলস তোমাদেরকে বলে দিলাম। এবং খুব রিস্কি জব এটা, সেটা পরবর্তীকালে আলোচনা করব কেন রিস্কি। কারণ আমরা আগে মান্থলি ফিস নিতাম, বেশিরভাগ স্টুডেন্ট সবকিছু নিত কিন্তু ফোন করলেও পেড করতে চাইতো না। তো সেই জন্য আমাদের ইনস্টলমেন্টে আসতে হয়েছে, কারণ আমরা তো এখানে মানে সরাসরি বলছি, আমরা এখানে প্রত্যেকেই চাকরি করি। তো সেই জায়গা থেকে আমরা পরিষেবাই তোমাদের দেওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু দেখা যায় যে মান্থলি ফিসে স্টুডেন্টরা কোঅপারেট করে না, তার জন্য আমাদের ইনস্টলমেন্টে আসতে হয়েছে, নাহলে আমরা মান্থলি ফিসে আগে ছিলাম। তো তোমাদের সাথে এত কথা বলছি এই কারণে, জাস্ট বোঝানোর জন্য বন্ধুর মতো তোমাদেরকে আমি বলে দিলাম। এইবার আমরা সরাসরি পড়ার মধ্যে আসব। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, ম্যাডামকে অনুরোধ করবে স্ক্রিন শেয়ার করতে এবং তারপরে পড়া শুরু করতে। স্যার আচ্ছা, আমার একটা পুরনো স্টুডেন্টের জন্য ফিস হচ্ছে 3000 টাকা।
অর্থাৎ প্রথম মাসে 1300 টাকার বদলে পুরনো স্টুডেন্ট যারা তারা 1000 টাকা পেড করবে, অর্থাৎ 1000 1000 1000 3 মাসে 3000, এটাই পুরনো স্টুডেন্টের জন্য ফিস। স্যার আমার একটাই প্রশ্ন আছে, আপনাদের ক্লাসটা কখন হবে? রাত 8টা থেকে, এই ব্যাচটা রাত 8টা থেকে হবে। এখানে কি লেখা আছে? 19 নম্বর ব্যাচ, এটা হচ্ছে আমাদের 19 নম্বর ব্যাচ। আজ অব্দি যতবার টেট পড়িয়েছি 19 নম্বর ব্যাচ এটা শুরু হতে চলেছে। আগের বার অব্দি আমরা 18 নম্বর অব্দি ব্যাচ পড়িয়েছি। এইটা রাত 8টা থেকেই চলবে। এরপরেই শুরু হবে আমাদের 20 নম্বর ব্যাচ, কিন্তু সেটা রাত 8টা থেকে আর হবে না, সেটা অন্য টাইমে হবে, অর্থাৎ 6টা থেকে হতে পারে সন্ধে। তো এইটা একটা খুব ভালো ব্যাচ, টাইমিংটাও খুব ভালো। সেই জায়গা থেকে এই ব্যাচে সকলেই অ্যাডমিশন নিয়ে নাও যারা পড়তে চাইছো, আশা করি খুব সুবিধা তোমাদের। এবার আরো যদি কারো কোনো কোয়েরিজ থাকে প্লিজ আমাকে আমাদের যে নম্বর 89022044 রাত 12টা অব্দি যখন ইচ্ছা তখন ফোন করে নিও, ঠিক আছে? এবার শুধু ম্যাডামকে একটু পড়াতে দাও। চলো আমি স্ক্রিনটা অফ করছি, ম্যাডামকে অনুরোধ করবে স্ক্রিন শেয়ার করতে। একদম স্যার। আর প্রত্যেকে একটু মিউট করে নাও প্লিজ, প্রত্যেকে মিউট করে নাও, প্রত্যেকে মিউট করে নাও। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আমাকে একটু বলবে যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? Yes, ma'am. দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, সবকিছু ক্লিয়ার। আজকে তোমাদের ইভিএস এর ডেমো ক্লাস, যেটা তোমরা জানো এখানে অনেক স্টুডেন্ট আছো যারা আমাদের পুরনো ব্যাচের, অনেক স্টুডেন্ট আছো যারা একদমই নতুন। ঠিক আছে, যারা পুরনো তারা তো আমাকে জানো, যারা নতুন তারা হয়তো জানো না। আমি তোমাদের ইভিএস ক্লাস নেব, আমি পায়েল ম্যাম, তোমাদের ইভিএস টিচার। ওকে, সো আজকে সেকেন্ড ডে তোমাদের ডেমো ক্লাসের। কালকে স্যার অলরেডি যেটা ইন্ট্রোডাকশন বলতে পারো স্যার তোমাদের নিয়েছেন, আজকে আমি নেব ইভিএস ক্লাস। ইভিএস আমি যে তোমরা অলরেডি একটা পিডিএফ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আই মিন স্যার শেয়ার করেছেন, তোমরা অলরেডি সেই পিডিএফটা পেয়ে গেছো। এখন তোমাদেরকে যে কথাটা বলার, যে আগে আমি পিডিএফ যেটা শেয়ার করা হয়েছে সেটা সম্পর্কে বলবো, তারপর আমি আস্তে আস্তে স্টার্ট করবো, কারণ এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, যে তোমাদের এখনো পর্যন্ত সব থেকে তোমরা যে সাবজেক্টটা নিয়ে চিন্তিত বা ভাবছো কিভাবে কি হবে, সেটা হচ্ছে ইভিএস। কারণ তোমরা খুব ভালো করে জানো যে আমাদের হঠাৎ করে যে একটা সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সব থেকে বেশি চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে ইভিএস এ, সব থেকে বেশি। ঠিক আছে, এবং এতটাই চেঞ্জেস এসেছে যেটা তোমরা যখন সিলেবাসটা পেয়েছো তোমরা নিজেরাই জানো, যেখানে কিন্তু অনেক ডিপলি পড়তে হবে উইদিন 2 মান্থস। আমাদের ক্ষেত্রে যতটা পসিবল হয়েছে, আমি যদি আমার সাবজেক্টে বলি, আমার যতটা পসিবল হয়েছে উইদিন 2 মান্থস আমি কিন্তু যেভাবে হোক আমি মডিফাই করার ট্রাই করেছি। বাট এখন এই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু এনাফ নয়, আমি সবাইকে ওপেনলি বলছি, সেটা কিন্তু এনাফ নয়। তোমাদের ইভিএস এর যা সিলেবাস রয়েছে তোমরা যদি খুব ভালো করে মাইনিউটলি দেখো, আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই জাস্ট আমি একবার দেখে নি। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা যে মুভ হচ্ছে সেটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু কেউ বলো। স্ক্রিনটা মুভ হচ্ছে, আমি একবার ফোন থেকে জয়েন হয়ে নিলে বুঝতে পারবো ব্যাপারটা। সেখানে যেটা বলার, আচ্ছা ঠিক আছে, তো সেখানে যেটা বলার তোমাদেরকে, যে যে সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়েছে, আই মিন যে চেঞ্জ হয়েছে প্রত্যেকটা এতটা ডিটেলিং এ তোমাদের যে করার ব্যাপার আছে, সেটা কিন্তু তোমরা টপিক দেখলেই বুঝবে। আজকে তোমাদের জন্য সাপোজ ধরো আমি যে সিলেবাসটা চুজ করেছি, যেটা তোমাদেরকে একটু আমি পড়াবো কিছুটা, কারণ একটা ডেমো ক্লাসে তো খুব বেশি কিছু বোঝানো বা পড়ানো যায় না, অনেকটা টাইম টেকিং একটা প্রসিডিওর। তার মধ্যেই আমি দেখো তোমাদের জন্য যারা এই যে নাম্বার 8 যেটা রয়েছে, স্ক্রিনটা মানে মুভ হচ্ছে না, মুভ হচ্ছে না, না সেটাই আমি জিজ্ঞাসা করলাম যে এটা মুভ হচ্ছে কিনা। ওয়েট স্যার, একবার স্যার আমি জাস্ট দেখে পিডিএফটা নিই। শেয়ার করে দিন তাহলে হবে। আমি পিডিএফটা শেয়ার করেছি, আমার অনেকগুলো পিডিএফ ওপেন হয়েছে, আমি একবার দেখে নিই কোনটা, জাস্ট আচ্ছা স্যার, আমাকে যদি স্ক্রিনটা মুভ হয় আমাকে একবার বলবেন কাইন্ডলি। হ্যাঁ, এই স্ক্রিনটাকে অফ করে আপনি মানে আরেকবার শেয়ার করুন, নাহলে হয়তো মুভ হবে না। হ্যাঁ
সেটা হতে পারে, ঠিক আছে, আমি অফ করে একবার জাস্ট অন করছি। আচ্ছা, তো সেখানে বলে দিই, আজকে তোমাদের আমি 8 নাম্বার, তোমরা সিলেবাসটা অলরেডি পেয়ে গেছো, সেখানে তোমরা দেখবে যে 8 নাম্বার যেখানে আছে সেখানে তোমাদের মেনশন করা আছে কি প্ল্যান্ট, অ্যানিমালস অ্যান্ড বায়োডাইভার্সিটি, তিনটেকে কম্বাইন্ড করে ওরা দিয়েছে, প্ল্যান্ট, অ্যানিমাল অ্যান্ড বায়োডাইভার্সিটি, ঠিক আছে। তো এই যে তিনটেকে কম্বাইন্ড করে দিয়েছে সেখানে তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে যে মেনশন করে দিয়েছে শুধু প্ল্যান্ট, শুধু অ্যানিমাল আর শুধু বায়োডাইভার্সিটি, কিন্তু প্ল্যান্টের কতটা কি পড়তে হবে সেগুলো কিন্তু কিচ্ছু মেনশন করা নেই। বা ধরো তোমাদের যে অ্যানিমালস এর কতটা কি পড়তে হবে কিচ্ছু মেনশন করা নেই। মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটা ডিটেলিং এ পড়তে হবে। কিরকম, যেমন ধরো প্ল্যান্টের, সেখানে তোমাদের কি পড়তে হবে, প্ল্যান্টের তোমাদের ফুড প্রসিডিওর, মানে ধরো সালোক সংশ্লেষ থেকে কিভাবে খাবার তৈরি করছে সেই সমস্ত থেকে শুরু করে, অ্যানিমেলস এরও কিন্তু বডি পার্টস থেকে শুরু করে সমস্তটাই তোমাদেরকে পড়তে হবে। এরকম কিন্তু নয় যে শুধুমাত্র আমরা পড়ে নিলাম যে পার্টিকুলার অ্যানিমেলস কত ধরনের হয়। আই থিঙ্ক এবার দেখা যাচ্ছে, রাইট? এবার নিশ্চয়ই মুভ করছে, স্যার আমাকে একবার বলুন এটা মুভ করছে? ঠিক আছে, পারফেক্ট, ওকে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক। এই যে দেখো তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, যেটা আজকে আমি তোমাদের আগেরবার প্ল্যান্টস, অ্যানিমালস এন্ড বায়োডাইভার্সিটি এইভাবে করা আছে। এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে শুধু প্ল্যান্টস রয়েছে, এই প্ল্যান্টস এর মধ্যে তোমাদেরকে কতটা পড়তে হবে, অনেকটা বেশি কিছু পড়তে হবে। কেন কি তোমার কিছু একটা প্রবলেম হচ্ছে, তার মানে আবার স্ক্রিন শেয়ার করছো, মানে অপেক্ষা করে একটু। এই হচ্ছে কি অনলাইন পড়ার একটু অসুবিধা আমাদের, যদিও হয় না অসুবিধা কখনো সেরকম ভাবে, তো তার সত্ত্বেও ওনার প্রতি কিছু প্রবলেম হচ্ছে বলে স্ক্রিনটা মুভ হচ্ছিল না, আবার সেটা লেফট করে গেল। উনি আবার জয়েন করছে, জাস্ট 1 মিনিট সময় দাও। ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে, ভলিউমটা শোনা যাচ্ছে না। সরি সরি স্যার, আজকে হুম হুম একটু হুম। ডিস্টার্ব। আচ্ছা, আই থিঙ্ক এবার সব ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের প্ল্যান্টের কি পড়তে হবে, যে তোমাদেরকে প্ল্যান্টের মধ্যে পড়তে হবে কত ধরনের প্ল্যান্ট, কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সেটা হতে পারে তাদের তার গঠন অনুযায়ী, তার ফুড হ্যাবিট অনুযায়ী, প্রত্যেকটা দিক থেকে প্ল্যান্টকে কিভাবে ভাগ করা যায়। তার সাথে তোমাদেরকে কি পড়তে হবে, যে প্ল্যান্টের যে ফুড প্রসিডিওর আছে। আমি যে পিডিএফটা শেয়ার করেছি, আমি বারবার মেনশন করছি, সেই পিডিএফটা কিন্তু শুধুমাত্র ডেমো ক্লাসের জন্য, সেখানে কিন্তু প্ল্যান্টের সমস্ত কিছু মেনশন করা নেই, ঠিক আছে। সেখানে তোমাদেরকে বোঝানোর জন্য যে স্পেসিফিক কেমন ভাবে কি হতে পারে। হ্যাঁ, না চেঞ্জ হলে তো দেখো একটা কথা বলি, এখানে চেঞ্জ হলে তো কিছু করার নেই, আমাদেরকে তো সেইভাবেই মানিয়ে চলতে হবে, কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে। এখন আমাদের হাতে যেটা আছে আমরা সেইটাকে আগে কাজে লাগাবো, ঠিক আছে। তারপর যে মোমেন্টে আমরা চেঞ্জ হবে আমরা সেই অ্যাকর্ডিংলি যাব, সেটা কোনো অসুবিধা কিছু নয়। তো এক্ষেত্রেও তোমাদের যে সিলেবাসটা রয়েছে বলে দিই, সিলেবাসে কিন্তু কোথাও মেনশন করা নেই যে তোমাদের 15+15। এটা অনেকেরই কনফিউশন থাকতে পারে, দেখে নাও এবার যে সিলেবাসটা বলা আছে 30 কোশ্চেন হবে 30 মার্কস, ঠিক আছে। 30 কোশ্চেন 30 মার্কস, কোথাও কিন্তু মেনশন করা নেই যে কন্টেন্ট থেকে 15 আসবে আর যে পেডাগজিক্যাল ইস্যুস আছে সেখান থেকে 15 আসবে। আর তোমরা বুঝতেই পারছো প্রায় 19টা তোমাদের কন্টেন্ট রয়েছে, শুধু 19টা নয়, কিন্তু এর মধ্যে তোমাকে একটু আগে তোমাদেরকে বললাম কিছু ক্ষেত্রে, যেমন ধরো গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুর ক্ষেত্রে মেনশন করে দিয়েছে যে ইস্যু বলতে তোমায় কোন কোন ইস্যুগুলো পড়তে হবে। আর এই ইস্যু থেকে আগেরবার প্রশ্নও এসেছে, যেমন অ্যালগাল বুম থেকে এসেছে, রেড টাইড থেকে এসেছে, এগুলো খুব নর্মাল। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু, যেমন তার মধ্যে একটা টপিক এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি মানে কতটা হিউজ হতে পারে এটা কিন্তু কোথাও মেনশন করা নেই। তাই ধরো তুমি যতই নোট পড়ো, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার থাকবে যেগুলো কিন্তু তোমাকে
প্রচুর পরিমাণে একদম রুট থেকে পড়তে হবে। এবার একটা কথা বলে দিই, আমি এটা স্যারও আছেন বুঝতে পারবেন, আমার দুটো জিনিস আমি যেটা ফলো করব সেটা আমি বলে দিই। তোমরা যে নোট পাবে, অনেকেরই মনে হবে যে ম্যাম এই নোটটা দিয়েছে, অনেক কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু শুধুমাত্র লাইভ ক্লাসেই পাবে। আমি আবার রিপিট করছি, অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা লাইভ ক্লাসেই পাবে। ধরো আমি নোটটা আমার মতন করে গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু ওই নোটের মধ্যে কিছু কি টার্ম আছে, কিছু রিলেটেড টার্ম থাকে, যেগুলো কি হবে যখন আমি ক্লাস নেব, যেমন আজকে আমি ক্লাস নেব তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু সেই মুহূর্তে সেই কথাগুলো বলবো। এবং সেটা কিন্তু অবভিয়াসলি যদি এটা হয় যে কেউ লাইভ ক্লাস করতে পারবে না, আমার রেকর্ডেড ভিডিও দেখবে, নট কোনো ইস্যু নেই, সেটা নিয়ে তুমি করতেই পারো, কিন্তু তোমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। যদি তুমি শুধুমাত্রই নোটটা পড়ো, যে নোটটা আমাদের প্রোভাইড করা হবে, তাহলে কিছুটা হলেও কিন্তু তুমি মিস করবে, এটা খুবই স্বাভাবিক। এটা তো তোমরা জানো যে এটা একটা আমাদের যে পড়ানোর সিস্টেমটা সেটা কিন্তু অন্যদের থেকে একদম অন্যরকম। আমরা যেভাবে পড়াই সেটা হচ্ছে আমরা পড়ানোর পর তোমাদের যা মতামত, তোমাদের যা কোয়ারিজ, সেটা কিন্তু তোমরা ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এটা নয় যে আমি পড়িয়ে দিলাম তারপর আমি তোমাদের ফিডব্যাক নেব না, তোমাদের কোনো প্রশ্ন আছে সেটা নেব না। তাই সেটা নিয়ে কোনো তোমাদের প্রবলেমই নেই। এক্ষেত্রে একটাই বলার যে আমি যেটা পড়াবো সেটা কিন্তু অবশ্যই আমি কিন্তু পড়াতেও তোমাদের ওখানে ওই সিচুয়েশনে কিছু হয়তো তোমাদের এক্সট্রা নোট বা যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু তখনই দেওয়া হয়। কারণ হয়তো বা যখন আমরা নোটটা বানাই অনেকটা বড় হওয়ার কারণে অনেক কিছু লেখা পসিবল নয়। অলরেডি আমাদের আই থিঙ্ক 250 মতো পেজ হয়ে গেছে, স্যার হয়তো বলতে পারবেন। তারপর ধরো এইবার আমাদেরকে আরো বেশি আমাকে মডিফাই করতে হবেই, ইভিএস এর ক্ষেত্রে তো ডেফিনেটলি করতে হবে। এবার তারপরে যদি আমার মনে হয় যে না এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি অ্যাড করব, তখন কি করতে হবে, আমি হয়তো ক্লাসটা নিলাম, ক্লাসটা নিতে নিতে তোমাদেরকে জাস্ট গল্পের মতন করার। এখানে একটা কথা বলি, দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে তুমি ইভিএস আমারই নোট শুধু নোট পড়বে, আর ইভিএস তুমি আমার লাইভ ক্লাস করবে, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স পাবে, এতটুকু তোমাকে আমি অ্যাসিওর করছি। বিকজ অফ আমি যে টেকনিকে তোমাকে পড়াবো সেটা এমন ভাবেই পড়াবো তোমার কিন্তু মনে হবে না, তুমি যদি রেগুলার ডে বাই ডে ক্লাস করো তোমার মনে হবে না যে এটা ভীষণ একটা কঠিন জিনিস। কিন্তু তুমি যদি শুধু পড়ো, কারণ তুমি তো জানো না যে আমার ওয়ে অফ থিঙ্কিং কি ছিল যখন আমি নোটটা বানিয়েছি, আমি কিভাবে বানিয়ে তোমাকে দিয়েছি, তুমি রিডিং পড়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমার মনে রাখা পসিবল নয়। মনে রাখা তখনই পসিবল যখন আমি সেটা পড়াবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু মেনটেন করবে। তো সিলেবাসটা আমি একটু তোমাদেরকে বলে দিলাম, তোমরা বুঝতে পারছো। আমি আর প্রত্যেকটা রিড আউট করছি না, অলরেডি তোমরা পেয়ে গেছো। আমি এটাই বললাম, কন্টেন্টের মধ্যে তোমাদের 19টা টপিক রয়েছে যেটা মেনশন করা আছে। যদি আমরা সাব টপিক ধরি মোরারলেস 25 হয়ে যেতে পারে, ঠিক আছে, বাট মেনশন করা আছে 19টা টপিক। আর কি আছে, পেডাগজিক্যাল ইস্যুতেও কিন্তু আমাদের 15টা রয়েছে, কিন্তু এবারও তোমরা দেখেছো ইভিএস এর পেডাগজিক্যাল ইস্যু থেকে অনেক কম প্রশ্নই এসেছে। তার মানে তো এটা নয় যে পড়তে হবে না। আর দ্বিতীয়ত কথা, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, আমরা কিন্তু কেউ বলতে পারবো না, কোনো সময় বলতে পারবো না যে এই টপিকটা থেকে দেবেই না বা এই টপিকটা থেকে প্রশ্ন দেবেই, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাই এরকম মেন্টালিটি সেট করে কিন্তু কেউ পড়বেই না। তোমার এটাই টার্গেট থাকবে যে যা যা টপিক রয়েছে, আমরা 6 মাস টাইম দিয়েছি, 6 মাসের মধ্যে আমি কমপ্লিট করাবো, মানে তোমাদেরও কমপ্লিট হবে। আজকে যে ক্লাস নিচ্ছেন ম্যাম, তোমার পড়াটা যেন সেই দিন রেডি হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে না। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? তারপর আমি টপিকে যাব। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো এবার আমি স্টার্ট করছি। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্ল্যান্ট পড়াবো, ঠিক আছে, উদ্ভিদ যেটা সেটা পড়াবো। আচ্ছা, তোমাদের টপিকে এটা 8 নাম্বার কন্টেন্ট, 8 নাম্বারে ছিল, তোমরা জানো, সেটা হচ্ছে প্ল্যান্ট, অ্যানিমালস অ্যান্ড বায়োডাইভার্সিটি। হ্যাঁ, আমি প্ল্যান্টের কিছুটা অংশ এখানে তোমাদেরকে পড়াবো। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে দিই, প্ল্যান্ট অ্যান্ড ট্রি বোথ আর ডিফারেন্ট, ঠিক আছে। প্ল্যান্ট এবং ট্রি কিন্তু এক নয়। প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, মানে আমরা আমাদের চারিপাশে যা যা কিছু দেখি, যা যা আমরা দেখতে পাচ্ছি, যে গাছ যেটাকে আমরা বলে রাখি যে সবই গাছ, সব কিন্তু গাছ নয়। প্ল্যান্টের মধ্যে একটা ভাগ হচ্ছে গাছ। আমি আবার রিপিট করছি, প্ল্যান্টের মধ্যে একটা ভাগ হচ্ছে গাছ, যেটাকে আমরা ট্রি বলে থাকি, ঠিক আছে। তাহলে ওভারঅল যে আমরা যা যা দেখি সেটা ঘাস হতে পারে, সেটা গুল্ম জাতীয় হতে পারে, বিরুৎ জাতীয় হতে পারে, সবটাই কিন্তু প্ল্যান্ট। এটা হচ্ছে বেসিক একদম, যদি আমরা স্টার্ট করি।
আর আবারও বলছি যে হতে পারে তোমাদের মনে হতে পারে যে ম্যাম এত মাইনিউট জিনিসগুলো কেন বলছে, কারণ সামহাও তোমরা অনেকদিন আগে এটা পড়ে এসেছো, তো যদি রুটটা ঠিকঠাক ভাবে ক্লিয়ার না হয় তখন কিন্তু তোমাদের কনফিউশন থাকবে। আমি সেটা চাই না, অ্যাটলিস্ট আমি চাই না আমার ইভিএস এ তোমাদের এরকম হোক যে ম্যাম পড়েই যাচ্ছে বাট বুঝতে পারলাম না এটা কেন হলো। ঠিক আছে, তো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে প্ল্যান্ট উদ্ভিদকে যদি আমরা ভাগি দুটো শব্দ নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে উদ আর একটা হচ্ছে ভিদ। তো উদ যেটা হস্যু খণ্ডের তো সেইটা হচ্ছে যে কি ওপরে ওঠা, আর ভেদ মানে বুঝতেই পারছো ভেদ করে যেটা ওপরে উঠে আসা, অর্থাৎ এখানে মাটি ভেদ করে যে ওপরে উঠে আসছে সেটাই হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ। প্রথমেই আমরা এই প্ল্যান্ট বা উদ্ভিদকে আকার ও কাণ্ডের গঠন অনুসারে আমরা ভাগ করব। ক ভাগে? 3 ভাগে ভাগ করব। কিসের অনুসারে? আমরা আবার রিপিট করছি, আকার ও কাণ্ডের গঠন। কাণ্ডটা যেমন হবে তার উপর আমরা ভাগ করছি। ঠিক আছে, প্রথম যেমন দেখো গুল্ম জাতীয়, তারপর বিরুৎ জাতীয়, তারপর বৃক্ষ জাতীয়। খুব বেসিক জিনিস আমরা জানি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কি হয় যে এক্সাম্পলটা, যে গুল্ম জাতীয়র ক্ষেত্রে জবার অঙ্গন, বিরুৎ জাতীয়র ক্ষেত্রে পুঁই শাক, বা বৃক্ষ জাতীয় বলতে যেমন আম কাঁঠাল বললাম, তো এই যে বেসিক ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পাই না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ট্রি কথাটা বললাম, রাইট? বললাম না, গাছ যেটাকে আমরা বলে থাকি। তো বৃক্ষ জাতীয় যেটা, সেটাই কিন্তু আলটিমেটলি হবে আমাদের গাছ। কেমন? যেমন দেখো, যদি আমরা প্রথমে কাণ্ডের গঠন অনুসারে তোমাদেরকে বললাম, মানে কি, আমরা কোনো গাছকে যখন ভাগ করবো এখানে আমরা কাণ্ডটাকে দেখবো। যদি আমরা বলি তোমাদেরকে এখন যদি আমি বলি যে পুঁই শাক, পুঁই শাকের কাণ্ড তোমরা কি করতে পারবে? হাত দিয়ে ভাঙতে পারবে? একটু হ্যান্ড রেজ করবে। আমি কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন পছন্দ করি সবসময়, টাইম বেশি লাগলেও। পুঁই শাক হাত দিয়ে ভাঙতে পারবে? পারবে, রাইট? গুল্ম জাতীয় যেটা, সেটা একটু ঝোপঝাড় জাতীয় বলি, সেটা কিন্তু আমরা সহজে কি হাত দিয়ে ভাঙতে পারবো? জবা বা রঙ্গনটা তুলনামূলক কিন্তু আরেকটু হার্ড হয়, রাইট? প্রথমে আমরা যদি বিরুৎ জাতীয় বলি, সেটা একদম সফট হয়, কাণ্ডটা গ্রিন কালারের হয়ে থাকে, মাথায় রাখবে গ্রিন কালারের হয়ে থাকে। গুল্ম জাতীয়র ক্ষেত্রে কি হয়? আরেকটু হার্ড হয়, আর কিন্তু কাণ্ডটা কিন্তু গ্রিন কালার হয়ে থাকে না। খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, বেসিক ডিফারেন্স থাকতে পারে, যেমন ধরো একটা ছোট্ট গাছ, একটা জবা, তুমি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাম ছোট যখন জবা থাকে তখন তোর কাণ্ডটা সবুজই থাকে, সেটা আলাদা। বাট এখানে আমরা উদ্ভিদটার পরিণত অবস্থায় আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, চারা অবস্থায় নয়, কারণ চারা অবস্থায় তো সবকটাই সেম থাকবে, যে ম্যাক্সিমাম উদ্ভিদটা পরিণত হওয়ার পর কি হতে পারে। আর বৃক্ষ জাতীয় মানে বুঝতেই পারছো যেটার কি হবে, একদম মোটা হবে, শক্ত হবে কাণ্ডটা। তাহলে এইটা 3টে বেসিক ডিফারেন্স। তোমার মাথায় যদি 3টে বেসিক ডিফারেন্স ঢুকে যায় কাণ্ডর অনুসারে, তোমাকে যে গাছে দিক তুমি কিন্তু ভেবে চট করে বলে দিতে পারবে। তাহলে এখানে তোমার ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন গাছের কাণ্ডটা কেমন সেটাকে আগে আইডেন্টিফাই করা। মানে বিরুৎ জাতীয় মানে কাণ্ড এরকমই হয়, গুল্ম জাতীয় মানে কাণ্ড এরকমই হয়। ঠিক আছে, তাহলে সেই অনুসারে আমরা ভাগ করতে পারলাম যে আকার ও কাণ্ড অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার হয়ে গেল এটা? এরপর আবার উদ্ভিদকে ভাগ করা হচ্ছে। দেখো, এটাও উদ্ভিদের ভাগ, এটাও উদ্ভিদের ভাগ, পরেরটাও উদ্ভিদের ভাগ, কিন্তু পরের উদ্ভিদের ভাগটা কি? পুষ্টি অনুসারে। পরের উদ্ভিদের ভাগ পুষ্টি অনুসারে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কিরকম? পুষ্টি অনুসারে উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, পুষ্টি অনুসারে উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী, স্বভোজী হচ্ছে বুঝতেই পারছো দন্তে স বয় স মানে কি, যে নিজেকে বোঝানো হয়। তাহলে যে নিজের খাবার, এখানে যদি আমি পুষ্টিটা তোমাদেরকে না বলি, যে নিজের খাবার আর কি নিজেরাই করতে পারে, সেটাকে আমরা কি বলবো? স্বভোজী পুষ্টি সম্পন্নকারী, স্বভোজী। বোঝা গেল? পরভোজী মানে ঠিক কি হবে? তার উল্টোটা হবে। আবার রিপিট করছি, স্বভোজী মানে নিজের, পরভোজী মানে ঠিক নিজের খাবার করতে পারে না। এটা যখন তোমরা প্রথম চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়াবো বায়োটিক অ্যাবায়োটিক, সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসবে। তখন তোমাকে কি করবো বলো তো, তোমাদেরকে যখন আমি পড়াবো এই টার্মগুলো বারবার রিপিট করবো না। আজকে অনেকেই নতুন আছে সেই জন্য আমি রিপিট করছি, বাট তখন তোমরা অলরেডি জেনে যাবে, কারণ আমি প্রথমে এই কনসেপ্ট গুলো থেকেই আসবো। তো স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি, অর্থাৎ পুষ্টি অনুসারে উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হলো। প্রথমে হচ্ছে স্বভোজী, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে, আর পরভোজী মানে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না। এরপরে যেটা ইম্পর্টেন্ট, স্বভোজী তো ওখানেই শেষ, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। বাট পরভোজীর মধ্যে
পরভোজীর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেকগুলো ভাগ। কি কি আমি প্রত্যেকটা তোমাদেরকে এক্সপ্লেন করছি, খুব ভালো করে বোঝো। দেখো, আমি তোমাদেরকে এতটুকু অ্যাসিওর করছি, এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা যে পিডিএফটা পেয়েছো, তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে যে তোমরা কি পড়লে। তোমাকে কিছু মুখস্থ করতে হবে না, এতটুকু তোমাকে আমি অ্যাসিওর করছি। পরভোজীর পর তোমার কি কি থাকবে? 4টে ভাগ থাকছে: মৃতজীবী, পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক। আই রিপিট, মৃতজীবী, পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক। খুব ভালোভাবে মাথায় রাখবে যে এই পরভোজী আর জীবী দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরভোজীর মধ্যেই কিন্তু এই ভাগটা হচ্ছে, পরভোজীর মধ্যেই কিন্তু এই 4টে ভাগ হচ্ছে। এবার এই 4টে ভাগকে তোমরা কিভাবে মনে রাখবে? উদাহরণের আগে তোমাকে এই টার্ম গুলো বুঝতে হবে। আগে তো তুমি টার্ম গুলো বুঝবে, তারপর তো তুমি আগে তুমি টার্ম গুলো বুঝবে, তারপর তোমাকে বুঝতে হবে যে উদাহরণটা কি হতে পারে, রাইট? তো সেক্ষেত্রে প্রথমেই যদি আসি, প্রথমেই আসবো হচ্ছে মৃতজীবী। একদম প্রথমে দেখো, টার্মটাকে ভাঙো। টার্মটাকে যদি ভাঙো বুঝতে পারবে মৃতজীবী মানে যারা, যেসব উদ্ভিদরা পুষ্টিরস সংগ্রহ করছে কোথা থেকে? যে কোনো মৃতজীবী কোনো পুষ্টিরস সংগ্রহ করছে কোনো মৃত জৈব বস্তু থেকে। যে উদ্ভিদগুলো তাদের যে পুষ্টি, আমরা প্রথমে কি পড়লাম যে পুষ্টি অনুসারে ভাগ করছি, তাহলে পুষ্টি অনুসারে আমরা যখন ভাগ করছি আমরা কি দেখবো? মৃতজীবীতে যে সমস্ত উদ্ভিদ তার পুষ্টির জন্য মৃত কোনো জৈব বস্তু থেকে পুষ্টিরস সংগ্রহ করছে, তাদের মধ্যে কারা পড়বে? ছত্রাক জাতীয় উদ্ভিদ পড়বে, বিভিন্ন ছত্রাক জাতীয় উদ্ভিদ পড়বে। তাহলে এটা যাচ্ছে মৃতজীবী। এরপর আমরা আসছি পরজীবী। পরজীবী মানে বুঝতে পারছো ঠিক, যারা পরের ওপরে নির্ভরশীল। যারা কি হবে? পরের ওপরে নির্ভরশীল। ডেফিনেশনটা সেম থাকবে। হ্যাঁ বলো স্বপ্না। ছত্রাক জাতীয় উদ্ভিদের উদাহরণ কি হতে পারে? বলে দিই, এই জন্যই তো এটা ডেমো ক্লাস, এই জন্যই তো এটা ডেমো ক্লাস, ঠিক আছে? অবভিয়াসলি যখন আমাদের তোমরা পেইড ভার্সনে চলে আসবে, আমি বারবার প্রথমেই রিপিট করেছি, এটা প্ল্যান্টের একটা ছোট্ট ডেমো তোমাদেরকে, রাইট? এখানে যা যা আমি যতটুকু আজকে বোঝানোর ততটুকু বোঝাচ্ছি, বাকি জিনিস তোমরা সমস্তটা পাবে পেইড ভার্সনে। ওকে, ডোন্ট ওয়ারি, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর আমি এরকম করে কাউকেই ছাড়ি না যে তোমাদের কোয়ারিজ থাকবে কিন্তু আমি উত্তর দেবো না, এরকম ভাবে একদম নয়। আজকে আমি যতটুকু এসেছি, আজকে তো খুব একটা সময় হয়তো বা আমরা স্পেন্ড করতে পারবো না, তার মধ্যে যতটুকু আমি কন্টেন্ট এনেছি সেই কন্টেন্টটুকু আগে তোমাদেরকে ডেলিভার করে দিই, তারপর স্বপ্না তোমার সাথে তো আমার অবশ্যই দেখা হবে পেড ব্যাচে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো যেখানে বলছিলাম যে মৃতজীবী, তারপর হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী মানে এখানে আমরা কি করে বুঝবো? যে সমস্ত উদ্ভিদ পুষ্টিরসের জন্য কোথায় নির্ভরশীল? পরের ওপর নির্ভরশীল। সেটা যা কিছু হতে পারে, ঠিক আছে? সেটা কি হতে পারে? অন্য কোনো, প্রথমেরটা মৃতজীবী, পরের ওপরই নির্ভরশীল কিন্তু তারা মৃত জৈব বস্তু, কিন্তু পরজীবীতে অন্যের ওপর, কিন্তু সেটা মৃত জৈব বস্তু হওয়ার দরকার নেই। এরপরে যেটা আসছি মিথজীবী। এবার আমি তোমাদের এখন মুখে বলছি, পরে তো আমি পেড ভার্সন এরকম করে বলবো। এই মিথজীবীর সাথে আর কি কি তোমার টার্ম ইনক্লুড হবে? যেমন মিউচুয়ালিজম মিথজীবীর সাথে ইনক্লুড হবে, সিম্বায়োটিক মিথজীবীর সাথে ইনক্লুড হবে। কেন এই টার্মটা ইনক্লুড হবে সেগুলো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি কিন্তু পড়াতে পড়াতেই সে টার্মগুলো বলবো। একটা নোটে মানে এগুলো তো তোমরা নিজেরাই বোঝো, যার যার যে সাবজেক্ট থাকে অনেক কিছু বলা যায়, কিন্তু নোটে যদি আমরা অতটা লিখতে যাই অনেকটা রকম প্রবলেম সবাইকে ফেস করতে হবে। আবার ওগুলো তো স্কিপও করা যাবে না। পড়াতে পড়াতে আমি কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকি, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো মিথজীবিতে আমি কেন বললাম সিম্বায়োটিক মিউচুয়ালিজম, কেন এই টার্ম দুটো বললাম? এবার এই টার্ম দুটোই কিন্তু কি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো মিথজীবিতে কি, খুব ভালো করে বোঝো, আমি যে উদাহরণটা দিচ্ছি কিচ্ছু মনে রাখার দরকার নেই। সিম্বায়োটিক বা মিউচুয়ালিজম, এখানে আমরা, তোমরা স্টুডেন্ট আমি টিচার, রাইট? আমরা এখন এখানে ক্লাস করছি, এখানে আমরা কিন্তু দুজনেই বেনিফিশিয়াল। কিরকম? তোমরা আমার কাছ থেকে কিছু শিখছো আর আমি আমার নলেজটাকে আরো বেশি কি করছি? ডেভেলপ করছি। আমি যেটুকু জানি তোমাদের মধ্যে দিয়ে প্রোভাইড করে আমার নলেজটাকে আরো বেশি আমি বলতে পারো যে খুব ভালোভাবে গেইন করছি, আরো নতুন এক্সপিরিয়েন্স গেইন করছি। আর তাছাড়া আমি একটা হয়তো কোনো পেমেন্টও পাচ্ছি। দুটো, একটা
একটা আমার প্রফেশনের দিক থেকে এটা আমাকে হেল্প করছে, সেকেন্ডলি আমার কেরিয়ারের দিক থেকে হেল্প করছে, থার্ডলি আমি ফাইন্যান্সিয়ালি কিছু একটা পাচ্ছি। তোমাদের দিক থেকে কি হেল্প হচ্ছে, মানে তোমরা কি পাচ্ছ এই সেশনটা অ্যাটেন্ড করে? তোমরা পাচ্ছ, তোমরা যে তোমাদের এম, লাইফের এম বা টার্গেট, এটা তো ধরো তোমার একটা জব টার্গেট, তো সেটা তোমার একটা মানে নিডস রয়েছে, সেই নিডসটা। তো যখন কোনো কিছুর মাধ্যমে দুজনেই কিন্তু হেল্পফুল হচ্ছে, সেটাই হচ্ছে মিথজীবী, বা আমরা বলতে ম্যাম পারি শুনতে পাচ্ছি না ম্যাম। সুমিত, আমার ভয়েস ম্যাম আই থিঙ্ক পুরো ক্লিয়ার আছে। তুমি একটু সাথে ম্যাম থাকো, মেবি তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে। আই থিঙ্ক সবাই ক্লিয়ার আছে, আমাকে একটুখানি ইয়ে করবে, মানে হ্যান্ড রেজ করলে আমি বুঝবো, বা সাইন দিলে। ক্লিয়ার হ্যাঁ আছে ম্যাম, না? ক্লিয়ার। ইয়েস ম্যাম ইয়েস, আই নো দ্যাট। হ্যাঁ ক্লিয়ার, ম্যাম, ক্লিয়ার। একদমই। সুমিত তুমি সাথে থাকো, ডোন্ট ওয়ারি। যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে তুমি একটু রিপিট, স্যার তো রেকর্ডেড দেবে, দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে মিথজীবীর ক্ষেত্রে তোমরা কি মনে রাখবে? বেনিফিশিয়াল ফ্রম বোথ সাইড। মৃতজীবী পরজীবী কিন্তু একদিক থেকেই, কেউ কিন্তু মিথজীবী বা পরজীবী যখন আমি বললাম, তখন আমি শুধু হেল্প হচ্ছি, আমি একটা কিছু করছি, সেটাতে শুধু আমারই লাভ, তোমার কোনো লাভ হচ্ছে না, সেইটা হচ্ছে মৃতজীবী পরজীবী। বাট যখনই মিথজীবী বলছি, আমি ওখানে বললাম মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে কি? একটা মিউচুয়াল, আমাদের ধরো এখানে তোমাদের আর আমাদের একটা মিউচুয়াল ডিসিশন, যে হ্যাঁ তার মানে আমরা একটা কোর্স ফি রেখেছি, এই কোর্স ফিতে তোমরা করো, তা তো তোমাদেরও বেনিফিট থাকছে আর আমাদেরও একটা বেনিফিট থাকছে সামহাউ আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে মিউচুয়ালিজম, এইটাই হচ্ছে মিথজীবী। পুষ্টির জন্য যেখানে মইদুর তোমার ভয়েস ক্র্যাক করছে, পুষ্টির জন্য আমাদেরকে একে অপরের ওপর নির্ভরশীল, মানে দুজনেই কিন্তু বেনিফিট পাবে আর কি। ওকে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। লাস্ট ওয়ান কি বললাম? সেটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদে কি হবে? নামের মধ্যেই উত্তর লুকিয়ে, যে যারা পতঙ্গদের ভোগ করে। কে বলতে পারবে এই উদাহরণটা? মোটামুটি ভিডিওতেও তোমরা সবাই দেখেছো, কলসপত্রী ম্যাম। ভিডিওতেও সবাই কলসপত্রী উদ্ভিদ ম্যাম। একদমই তোমরা দেখেছো যে কোন একটা ইনসেক্ট হয়তো যাচ্ছে এইভাবে, একদমই, যে ইনসেক্টটা এইভাবে যাচ্ছে, এটা পাতাটা হয়তো এভাবে খোলা থাকে, এটা আস্তে আস্তে ভাবে গ্র্যাব করে নেয়, রাইট? তোমরা দেখেছো, এখন তো তোমরা খুব ভালোভাবেই দেখো। তো সেইটা হচ্ছে পতঙ্গভুক। পতঙ্গভুক মানে যারা পতঙ্গদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করছে। আর সেখানে দেখো একটা কি টার্ম রয়েছে, এখানে একটা কি টার্ম রয়েছে, যেমন নাইট্রোজেন ঘটিত প্রোটিন। হ্যাঁ, মানে পতঙ্গদের থেকে যে পুষ্টি রসটা নেয় সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? যে পুষ্টির দিক থেকে উদ্ভিদকে দুভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান এই স্বভোজী, আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে পরভোজী। পরভোজীর মধ্যে আবার 4টে ভাগ রয়েছে, তার মধ্যে একটাই রয়েছে মিথজীবী, যেটা যে পুষ্টি যে যখন সম্পন্ন করে, সেটার ক্ষেত্রে মিথজীবীর ক্ষেত্রে উভয়ই কিন্তু, যে উদাহরণটাই হবে না কেন সেখানে, সরি, যেমন বললাম কলসপত্রী পতঙ্গদের থেকে, মানে কলসপত্রীর সাথে একটা ইনসেক্ট থাকছে, এখানে এই ইনসেক্টটা কোনো বেনিফিট পাচ্ছে না, বাট কলসপত্রী পাচ্ছে। সিমিলারলি মিথজীবীর ক্ষেত্রে কিন্তু কলসপত্রের ইনসেক্ট দুজনেই বেনিফিট হবে। ঠিক আছে, ম্যাম এখানে তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে দিই, আরো খুব সুবিধা। হ্যাঁ বলো বলো। ম্যাম, যে সজীব পোষক উদ্ভিদ সেটা কোনটা? মানে দেখুন ইয়েতে আছে পরজীবী উদ্ভিদ, সেখানে লাইনে দেখুন লেখা আছে যে যেসব উদ্ভিদ অন্য কোনো হ্যাঁ, ডোন্ট ওয়ারি, হ্যাঁ এটা তো ডেফিনেশন হিসেবে দেওয়া হয়েছে। সজীব পোষক উদ্ভিদ বলতে তুমি যে উদ্ভিদ, সজীব কথাটার মানে কি? সজীব কথাটার মানে কি? এক্স্যাক্টলি, মানে এখানে এই উদ্ভিদগুলো কিন্তু তুমি দেখেছো যে কিছু কিছু গাছ থাকে, অন্য গাছকে এভাবে জড়িয়ে জড়িয়ে ওঠে, দেখেছো? হ্যাঁ, গুল্ম জাতীয় আছে ম্যাম, ওই অনেক গাছ বট আছে গাছ না? যেটা আছে। একদমই তাই, একদমই তাই, ঠিক আছে, সেরকম ধরনেরই এদেরকে বলা হয়। আর কে প্রশ্ন করছিলে? সুমিত, তাই তো? সুমিত তুমি টেনশন করো না, যখন মানে আমি বারবারই রিপিট করছি, আই এম সরি ফর দ্যাট, যে এখানে হয়তো আমরা খুব একটা সময় দিতে পারবো না, যতটা কন্টেন্ট আছে অবভিয়াসলি আমি এগুলো প্রত্যেকটা টার্ম এক্সপ্লেন করব। আর তাছাড়াও তোমরা আগে থেকে পিডিএফ পেয়ে যাবে, মানে ধরো আজকে তোমার ক্লাস, তুমি অলরেডি পিডিএফটা পেয়ে যাবে, রাইট? তো তুমি সেখানে পিডিএফটা দেখে পয়েন্ট আউটও করে নিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা আমি এখানে এই যে টপিকটা সেটা হচ্ছে, আচ্ছা আমাকে বলো এই 4টে টপিকের ডেফিনেশন ক্লিয়ার সবার কাছে? একটু আমি রিয়াক্ট চাই যে ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? ডেমো ক্লাস মানে এরকম নয় যে না বুঝেও হ্যাক করতে হবে। সবার ক্লিয়ার? ম্যাম, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ,
ম্যাম, চলো এবার আমি, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি বলো। এই যে যেটা আপনি বললেন যে এক মিনিট, মিথজীবী উদ্ভিদ, হুম, হ্যাঁ বলো, আহ, মিথজীবী উদ্ভিদ সে- বলেছি, হ্যাঁ। যে যে সমস্ত উদ্ভিদ অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে। ইয়েস, তার মানে ওটাই। সাহচর্য বলতে এখানে এটা বোঝানো হয় যে যেখানে বেনিফিট, আমি একটু আগে উদাহরণ দিলাম যে দুজন দুজনের থেকে বেনিফিট হচ্ছে, দুজনের থেকে বেনিফিট হচ্ছে। সেই লাইকেন যে উদ্ভিদের উপর থাকছে, সেই লাইকেনটা সেই উদ্ভিদের উপর নির্ভরশীল, অ্যাজ ওয়েল অ্যাজ সেই উদ্ভিদটাও লাইকেনের উপর নির্ভরশীল। ঠিক আছে, সেই জন্য মৃত আর মিথর মধ্যে এটা ডিফারেন্স। বলো। ম্যাডাম একে হ্যালো, অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ, একে অপরের উপর, সেটাই আমি বললাম মিথজীবী। এরপর আমি বলি, তোমাদের এখন একটু হলেও হয়তো এরকম মনে হচ্ছে যখন আমি বায়োটিক অ্যাবায়োটিক থেকে শুরু করব না, তখন আমি এই জিনিসগুলো তোমরা অ্যানিমাল প্রাণীতেও পাবে। তো তখন প্রত্যেকটা টার্ম যখন আগে কি করবো, আমি তোমাদের প্রত্যেকটা টার্ম বলে দিই, সেই টার্মগুলো পড়ার পর এক্সপ্লেন করবো, তখন দেখবে তোমাদের প্রবলেম হবে না। অবভিয়াসলি তুমি যখন ফার্স্ট টাইম শুনবে একটু হতে পারে, বাট আশা করছি বেসিক যে জিনিসটা, যে মৃত, পরজীবী, মিথজীবী, পতঙ্গ, বেসিক যেটা, সেটা আশা করছি সবার ক্লিয়ার আছে। যে মৃত মানে মৃত থেকে, পরজীবী মানে পরের উপর নির্ভরশীল, বাট সেটা কি, সেখান থেকে একজনই বেনিফিট পাচ্ছে। আর মিথ মানে বোথ সাইড পাচ্ছে, পতঙ্গ ভুক মানে পতঙ্গ। এইটুকু আশা করছি ক্লিয়ার আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম এবার যেটা, হ্যাঁ আচ্ছা আমি একটু বলে নিই এটা, আমি আসছি তোমার কাছে, হ্যাঁ একটু বলে নিই। আচ্ছা এবার যেটা আসছি, দেখো এখানে তোমাদেরকে আমি একটা চার্ট শো করছি। কেন এই চার্টটা আমি শো করছি সেটাও এক্সপ্লেন করছি। আর একটা কথা, আমার ক্লাসে, আমার নোটে আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের কাছে, তোমরা অনেক কিছু পাবে যেগুলো কিন্তু ইংলিশে লেখা থাকবে। ঠিক আছে, কোনো টেনশনের দরকার নেই। দুটো জিনিস, তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে তোমরা নিজেরাই জানো, অনেক কিছু আছে যেগুলো আপার লেভেলের রয়েছে। আমি আপার লেভেল যদি দেখতে চাই, তো সেখানে তো বাংলাতে সেইভাবে সেই বইগুলো হয় না, বা তোমরা নিজেরাই জানো তোমরা যখন অনার্স করো সেই বইগুলো বাংলাতে হয় না। তো আমার ক্ষেত্রেও কিছু কিছু টার্ম বাংলাতে ট্রান্সলেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আমি এটা আগে থেকেই বলছি। তবে যেগুলো বেসিক সেগুলো আমি করেই দিই, আমি বলেই দিই। কিছু কিছু ইংলিশে থাকবে, সেটা আমি বুঝিয়ে দেবো। মানে অনেকের এটা টেনশন থাকে যে ম্যাম কেন এটা ইংলিশে দিলেন। ইংলিশটা এই কারণে থাকে কারণ ইংলিশটা বেস্ট ভার্সনে আমি পাই, যাতে তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা বুঝতে পারো সেই জন্য। ঠিক আছে, বাট টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা এখানে দেখো, অর্গানিজম বলতে যেটা আমরা বুঝি জীবকোষ, যেটাকে বুঝি। এখানে আমি কেন এই চার্টটা তোমাদেরকে দিয়েছি, তোমাদের মনে একটা প্রশ্ন কারোর মনে এসেছে কিনা আমি জানি না, বাট একটা জিনিস যেটা থাকে যে এই যে আমরা প্ল্যান্ট বলছি, এই প্ল্যান্টের আলটিমেট উৎপত্তিটা কোথা থেকে, কিভাবে এলো, রাইট? বা আমরা যে অ্যানিমাল পড়বো, এগুলোর উৎপত্তি আমরা যদি উৎপত্তি না জানি কোথা থেকে এলো, তাহলে তো এগুলো আমরা কিভাবে জানবো? তো হিসেব মতো দেখো এভাবে, প্রোক্যারিওটিক, আশা করছি এই টার্মগুলো তোমরা জানো, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, প্রবলেম হবে না। তো এত কিছু জানার দরকার নেই, আমি শুধু চাই যে ইউক্যারিওটিকের মধ্যে একটা ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টিসেলুলার, যেখানে কিন্তু অনেক ধরনের কোষ থাকে। সেই কোষের মধ্যে একটা সেল ওয়াল থাকে আর একটা উইদাউট সেল ওয়াল। যেটার সেল ওয়াল থাকে না সেটাই হচ্ছে অ্যানিমেলিয়া, অর্থাৎ অ্যানিমেল, যেটা তোমাদেরকে দিয়েছে অলরেডি। মানে এটা কিন্তু আমি তোমাদেরকে জানালাম অনলি ফর ইন্ট্রোডাকশন। আর একটা কি, ফটোট্রপিক যেটা হচ্ছে প্ল্যান্ট, আর একটা হেটারোট্রপিক যেটা হচ্ছে ফাঙ্গি। এটাকে দুটো ভাগে ভাগ করেছে। কেন ফটোট্রপিক বলছে আর কেন হেটারোট্রপিক বলছে, আই থিঙ্ক তোমরা জানো। ফটো কথাটার অর্থ কি? ফটো কথাটার অর্থ হচ্ছে আলো। প্ল্যান্ট আমরা কি জানি, যে প্ল্যান্ট হচ্ছে কি করে, মানে আলোর হেল্প নিয়ে সালোক সংশ্লেষে যে খাবার তৈরি করে পদ্ধতিতে, সেটা কি দরকার হয়, সূর্যের আলো দরকার হয়। বাট ফাঙ্গির ক্ষেত্রে সেটা দরকার হয় না। সেই কারণে আমরা দেখো উদাহরণে, যখন আমরা মৃতজীবীর ক্ষেত্রে উদাহরণ করেছিলাম, রাইট? সেক্ষেত্রে আমাকে কেউ জিজ্ঞাসা করলে যে ম্যাম কিছু ছত্রাক, কি ধরনের ছত্রাক হতে পারে, কারণ সেক্ষেত্রে তাদের এটা দরকার হবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট আর ফাঙ্গি যেটা। আর হচ্ছে ডিফারেন্সিয়েট বা বলতে পারো যে কোথা থেকে এলো। এখানে তাহলে তোমরা দেখে নাও, এখানে প্ল্যান্ট কিন্তু আলাদা, ফাঙ্গি আলাদা। এটা সালটা ছিল 1969, কিন্তু যখন প্ল্যান্ট কিংডমকে ভাগ করা হয় তার আগে 1883-তে, তখন কিন্তু সেটা অন্য ভাগে ভাগ করা হয়। তখন কিন্তু আমরা এই যে ফাঙ্গি যেটা, সেটা কিন্তু দেখো প্ল্যান্ট কিংডমের আন্ডারেই কিন্তু ফাঙ্গিটাকে ভাগ করা হয়েছে। পরবর্তীকালে ফাঙ্গিটাকে পুরো আলাদাভাবে করেছে হেটারোট্রপিক। হেটারোট্রপিক মানে বুঝতেই পারছো যারা, এই যে এখানে যে ফটোট্রপিক,
নিজের আলোকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে, হেটেরোর ক্ষেত্রে সেটা নয়। এই হেটেরোট্রপিক, ফটোট্রপিক এগুলোও কিন্তু তোমাদেরকে আলাদাভাবে তোমাদের যে প্রথম থেকে যখন পড়াবো এই টার্মগুলো তোমাদেরকে আমি বলে দেবো, প্রত্যেকটা টার্মে আমি বলে দেবো। আচ্ছা, এবার দেখো এখানে এই যে প্ল্যান্ট কিংডম আছে মানে উদ্ভিদের রাজ্য। আচ্ছা, এই যে চারটা দিয়েছি, যাদের মনে হবে তারা এখন লিখতে পারো, আমি কিন্তু পরেও এগুলো লিখিয়ে দেবো। যেমন প্রথমেই দেখো আছে ক্রিপ্টোগ্রামস, ফ্যানেরোগ্রামস, মানে তোমরা অলরেডি জানো সপুষ্পক, অপুষ্পক। এই যেটা হচ্ছে অপুষ্পক, প্রথমেরটা প্ল্যান্ট উইদাউট সিড, তারপর হচ্ছে সপুষ্পক, তোমরা জানো, ঠিক আছে। এই জিনিসগুলো হয়তো তোমরা ইংলিশে পাবে, আমি বলে দিচ্ছি, আবার আমি বলছি ইংলিশে পাবে, বাট চিন্তার কোনো কারণ নেই, তোমরা চাইলে ইংলিশেও মনে রাখতে পারো, কারণ তোমরা যখন ইভিএস এর প্রশ্ন পাবে পাশে তো ইংলিশটা থাকেই। আর এই টার্মগুলো মানে আমি জানি না আমার সাথে সবাই সহমত কিনা, কিছু কিছু টার্ম থাকে যেগুলো ইংলিশে মনে রাখা বেশি ইজি হয় বাংলার তুলনায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা তোমাদের কমফোর্টেবল হবে সেটা তোমরা করবে, অসুবিধা নেই। আমি যখন পড়াবো আমি পাশে পাশে বাংলাগুলো লিখে দেবো, যেগুলো একদমই পসিবল নয় সেগুলো ছাড়া, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখো এই যে ক্রিপ্টোগ্রামস আর ফ্যানেরোগ্রাম, সপুষ্পক আর অপুষ্পক, তার প্রত্যেকটা ভাগ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ঠিক আছে। সমাঙ্গদেহী, মস, ফার্ন, ঠিক আছে। থ্যালোফাইটা সমাঙ্গদেহী, তার মধ্যে ভাগ থাকছে অ্যালগি আর ফাঙ্গি, শৈবাল আর ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, মস, ফার্ন। আর ফ্যানেরোগ্রামস এর মধ্যে বুঝতে পারছো জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, তার মধ্যে হচ্ছে তোমার একবীজপত্রী, মোনোকায়েট, মোনোকট আর ডাইকট হচ্ছে যেটা তোমার একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ঠিক আছে। এগুলো তো প্রত্যেকটা থাকবেই। তাহলে ক্রিপ্টোগ্রামস এর ক্ষেত্রে কি, আমরা কিচ্ছু জানবো না, আমি তোমাদেরকে এটা থেকেই প্রত্যেকটা বুঝিয়ে দিতে পারবো, জাস্ট গল্পের মতন করে তোমরা মনে রাখতে পারবে। সেটা কি, প্রথমেই বুঝতে পারছো সপুষ্পক, অপুষ্পক মানে কি, যাদের ফুল ফল হয় না, অপুষ্পক, যাদের সপুষ্পক তাদের ফুল ফল হয়। বাস বেসিক ডিফারেন্স আগে মনে রাখো, আগে বেসিকটা জানবো, তারপর আমরা ডিটেলিং মানে এর ভেতরে আর কি কি হতে পারে, কি কি মনে রাখতে হবে সেইগুলো ডিটেলিং জানবো। তাহলে এটা বেসিক জিনিস। আচ্ছা, তারও এক সেকেন্ড। হ্যাঁ, এবার ক্রিপ্টোগ্রামস এর মধ্যে যেটা বললাম যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে হচ্ছে থাকছে থ্যালোফাইটা, থ্যালোফাইটার মধ্যে দুটো ভাগ, শৈবাল আর ছত্রাক, ঠিক আছে। থ্যালোফাইটার মধ্যে কি শৈবাল আর ছত্রাক যখন তোমরা দেখবে থ্যালোফাইটা, ঠিক দেখতে দেখবে যে এইরকম টাইপের হয়, এদের না একই রকম, এটা টোটালটা উদ্ভিদ, তোমরা দেখবে এরকম ধরনের হবে, ঠিক আছে। মানে এই যে উদ্ভিদটা তোমরা দেখবে, আমরা যেমন নর্মাল উদ্ভিদে কিভাবে ভাগ করতে পারি, আমরা নর্মাল উদ্ভিদে নর্মাল উদ্ভিদে আমরা এটা ভাগ করতে পারি, কেন এটা হচ্ছে, এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, তো আমরা ভাগ করতে পারি যে এইটা হচ্ছে নর্মাল উদ্ভিদে কি থাকে, এটা হচ্ছে পাতা থাকতে পারে, এটা মূল থাকতে পারে, এটা কাণ্ড থাকতে পারে, আমরা ভাগ করতে পারবো যেটা নর্মাল উদ্ভিদে। কিন্তু থ্যালোফাইটার ক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো না, এটা কিন্তু এরকম মানে পুরো দেহটাই একই রকম টাইপের দেখতে, এটাই হচ্ছে বেসিক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে থ্যালোফাইটে, যার মধ্যে দুটো ভাগ চলে যাচ্ছে, যেখানে আমি দেখো শৈবাল আর ছত্রাকের বেসিক যে ডিফারেন্স, যাতে তোমরা কনসেপ্ট বুঝতে পারো সেইভাবে এখানে মেনশন করা আছে। তারপর কি, শৈবাল আর ছত্রাকের উদাহরণ দেওয়া আছে, এখানে আমি শুধু উদাহরণ লিখেছি, তোমাদের যখন ক্লাসে পড়াবো এখানের মধ্যে ইম্পর্টেন্ট কি থাকে যে এই শৈবাল বা এই ছত্রাকগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়, ব্যবহারগুলো, তখন কিন্তু আমি ধরে ধরে প্রত্যেকটার ব্যবহার তোমাদেরকে লিখিয়ে দেবো। আমি আবারও বলছি, নোটে হয়তো সবকিছু এরকম ভাবে বিশাল বড় করে পাবে না, তাহলে আমি যদি নোট বানাই, স্যার আছেন কিনা জানি না, তাহলে আমার 500 পেজ হয়ে যাবে, মানে কারণ আমার মাথায় এরকমই হয় যে ওরা এটা জানলো এটাও জেনেনি, কারণ এটা তো একটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস, এখানে তো আমরা কেউ বাউন্ডারি করতে পারি না যে এইটুকুই আসবে, হ্যাঁ, তো অনেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি, যে আমি যখন পড়াবো তখনই কিন্তু আমি তোমাদেরকে লিখে দেবো যে ক্লোরেলা কোথায় ব্যবহৃত হয়, এর বাণিজ্যিক দিকটা কি, পেনিসিলিয়াম এর কি ব্যবহার হয়, রাইজোটোনিয়া কোথায় ব্যবহৃত হয়, তো এগুলো কিন্তু আমি বলে দেবো প্রত্যেকটা, ঠিক আছে। তো এটা হচ্ছে উদাহরণ যাচ্ছে, শৈবাল এবং ছত্রাকে, শৈবাল ছত্রাকে পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ব্রায়োফাইট আর টেরিডোফাইট যেটা বললাম, সেটার ক্ষেত্রেও দেখো ব্রায়োফাইট আর টেরিডোফাইটার উদাহরণ প্লাস যে কোথায় ব্যবহৃত হয়, যেমন মাটিতে নাইট্রোজেন যোগ করতে ব্যবহৃত হয় সেইটা, এবং টেরিডোফাইটের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, ওষুধ তৈরিতে, আর অনেক সময় কি হয় যে শাক পাতা হিসেবেও ব্যবহৃত হয়, সেইটা কিন্তু এখানে মেনশন করা আছে, আর উদাহরণটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভাগ যাচ্ছে ব্রায়োফাইট, টেরিডোফাইট, আর একদম প্রথমেই তোমাদের ছিল সেটা হচ্ছে থ্যালোফাইট। তাহলে তিনটে ভাগ চলে গেল। এটা কিসের মধ্যে গেল, তিনটে ভাগে কিন্তু তোমাদের চলে গেল অপুষ্পকের মধ্যে। অপুষ্পক মানে যাদের
দেখো লেখা আছে প্ল্যান্ট উইদাউট সিড। দেখো তোমরা, আমার যতটুকু বিশ্বাস এখানে তোমরা যতটুকু আছে, মানে যতটুকু ইংলিশ আছে যারা আছো এখানে, এইটুকু তোমরা বুঝতে পারবে, মানে বেসিক যে নর্মাল ইংলিশ গুলো আছে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমার মনে হয় না। এতটুকু নলেজ সবারই রয়েছে, তো টেনশনের কিছু নেই। যদি কারণ এর আগে আমাকে অনেক, মানে দু একজন না, অনেক স্টুডেন্টই বলেছিল যে ম্যাম কি করবো, তাদেরকেও আমি বলেছিলাম, তোমাদেরকেও সেটাই বলছি, এগুলো বেসিক থাকে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই যে এগুলো কেন ইংলিশে রয়েছে আর কি। হ্যাঁ, আর তারপর হচ্ছে তোমার রয়েছে, আর যারা সিটেড দেবে তাদের জন্য এটা হেল্পফুল, এটাও একটা কথা যে এই যে এই নোটগুলো থাকবে, যারা সিটের যদি সায়েন্স থেকে দাও তোমরা, সিটেড এর যদি পেপার 2 দাও, সেক্ষেত্রেও তোমাদের হেল্পফুল হবে এই টার্মগুলোর জন্য। ঠিক আছে, তো অসুবিধা হবে না। আচ্ছা, তো এবার যেটাই ছিলাম যে আমরা তাহলে অপুষ্পক কমপ্লিট করলাম। আচ্ছা, এইবার হচ্ছে সপুষ্পক। এক সেকেন্ড, হ্যাঁ, এবার হচ্ছে আমরা সপুষ্পক। ঠিক আছে, ফ্যানোগ্রাম সপুষ্পকের ক্ষেত্রে আমরা চলে আসছি। দেখো এক্ষেত্রেও দুটো ভাগ করা হচ্ছে, যেমন হচ্ছে জিমনোস্পার্ম যেটাকে নগ্নবীজ বলে, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তো এখানে দেখো উদাহরণ দেওয়াই আছে, সাইকাস, পিনাস, এইগুলো যেমন, এগুলোর কিন্তু আমরা বীজটা সেভাবে মানে ওরকমভাবে দেখতে পারি না। ঠিক আছে, সেই জন্যই এটা কিন্তু কি বলছে, নগ্ন মানে অবস্থায় বলছে, যেভাবে আমরা অ্যাঞ্জিওস্পার্মে বা আচ্ছাদিত যেটাকে বীজ বলা হচ্ছে, যেখানে আমরা কিন্তু দেখতে পারি, সেইটা কিন্তু এখানে ওরকম ভাবে থাকে না, এটাকে আদিম বীজও বলা হয়। তো এইটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের পার্থক্য সপুষ্পকের মধ্যে, মানে সপুষ্পকের মোরাললেস আমরা। তাহলে দেখো একটা কথা তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে বললো সাইকাস, তোমাদের মনে হতেই পারে যে সাইকাস নামটা একটু অন্যরকম, কারণ আমরা সপুষ্পক মানেই বুঝি হচ্ছে যা যা আমরা আমাদের আশেপাশে দেখি, আম, জাম, কাঁঠাল, সূর্যমুখী, গোলাপ ইত্যাদি সব সপুষ্পক। তাহলে সাইকাস বা পিনাস এগুলো কি হবে? এগুলোও কিন্তু সপুষ্পক, কিন্তু এদের বীজটা কিন্তু যেমন ভাবে আমরা এদের দেখতে পারি সেইভাবে নয়। আরেকটা তোমাদেরকে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো পড়বে, দেখো ইভিএস এখন যেমন টপিক দিয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো, পসিবল হলে তোমরা না এই পিকচার গুলোকে একবার করে দেখে নেবে। যখন গুগলে সার্চ করবে, তুমি যদি একবার সাইকাসের পিকচারটা দেখে নাও, তাহলে কিন্তু তোমার মাথায় পুরো গেঁথে যাবে। আমি যদি পিডিএফ এ পিকচার অ্যাড করতে যাই, পিডিএফটা আরো বড় হয়ে যাবে, তোমাদের জেরক্স করতে আরো মানে প্রচুর পেজ নষ্ট হবে আর কি, মানে তোমাদের যে বুকটা হবে, ই বুকটা প্রচুর নষ্ট হবে। আমি ট্রাই করব পসিবল হলে ড্র করে করে যতটা করার, কিন্তু অনেক সময় হয় না। আর অনেক সময় যদি তোমরা অরিজিনাল দেখতে পাও, মানে দেখতে চাও, দেখে নাও, তাহলে সেটা তোমাদের আরো ভালো মনে থাকবে। তো সেইটাও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল মোটামুটি। এবার বলি, এই যে তোমাদেরকে আমি প্ল্যান্টের যেটা পড়ালাম, সেটা কিন্তু প্ল্যান্টের 30%। আমি আবার বলছি, সেটা কিন্তু প্ল্যান্টের 30%। এর মধ্যে তোমাদের অনেক কিছু অ্যাড করতে হবে, ভেতরে আরো ডিটেলিং তোমাদেরকে কিন্তু পড়তে হবে। প্ল্যান্টের ফুড মানে খাবার যেভাবে তৈরি হয়, কেন, আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, আলোচনা করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। ঠিক আছে, চলো আমি প্রশ্ন 3টে একটু আলোচনা করে দিই। আমি 3টেই প্রশ্ন নিয়েছি আজকের জন্য। প্রথমের একটা প্রশ্ন, নিচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ? দেখো এই যে সবুজ শৈবাল, এটা তো আর আমি নোটের মতো ভাবে অ্যাড করবো না, এটা হয়তো আমি তোমাকে প্রশ্ন যে দেবো সেখানেই অ্যাড থাকবে। অপশন দেওয়া হয়েছে ল্যামিনারিয়া, সার্গাসাম, ক্লামাইডোমানাস, ফিউকাস। ঠিক আছে, অ্যান্সার হবে ক্লামাইডোমানাস। এবং এটার সঙ্গে সঙ্গে দেখো লামিনারিয়া, সার্গাসাম, ক্লামাইডোমানাস আর ফিউকাস প্রত্যেকটা শৈবাল কোনটা সবুজ, কোনটা বাদামি, আর হচ্ছে কিরকম কোনটার মানে বর্ণনা, যেটাকে ডেসক্রিপশন বলে, সেটাও এখানে মেনশন করা আছে। তাহলে তোমরা যখন ক্লামাইডোমানাস, বাকি যে 4টা অপশন থাকবে, কোনো সময় যদি তোমার মনে হয় যে আমি হয়তো মেনশন করে দিই, বাট তুমি একটা অপশন পেয়েছো যে অপশনটা জানো না, ধরো এই প্রশ্নটায় নিচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ, তুমি ক্লামাইডোমানাস আমি তোমাকে বলে দিলাম, তুমি জেনে গেলে, তুমি বললো আমি তো এটা জানি সবুজ শৈবাল ক্লামাইডোমানাস, দ্যাটস এনাফ ফর মি। না, সেটা করবে না। এটাই হচ্ছে তোমাকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করবে তুমি কিভাবে পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ। ম্যাক্সিমাম জন যেটা করে, তুমি যেখান থেকে মক করছো, যেখান থেকে করছো, যেটা অ্যান্সার সেটাই শুধু জানে, বাট তাদের মধ্যে কিছু জন আছে যারা বাকি অপশন গুলো কি সেটা জেনে নেয়। সেটা যদি ম্যাম তুমি একটা জেনে নাও। ম্যাম একটা কথা জানার ছিল। হ্যাঁ, সমাপ্তি বলো। বলছি হ্যাঁ ম্যাম, এই যে এখন যে রয়েছে স্ট্রাকচারটা সেরকমই থাকবে সেই স্টাডি ম্যাটেরিয়ালে? অবভিয়াসলি এটা স্টাডি মেটেরিয়াল একটা কিছু পার্ট।
হ্যাঁ, মানে যখন আমি কোনো একটা কোশ্চেন করছি, কোশ্চেনটার অ্যান্সারটা সম্বন্ধে আমি জানতে পারছি, বাকি তিনটা যে অপশন রয়েছে তাদের সম্বন্ধে না, আমি সবকিছু সেটাই জানতে পারবো। সেটাই আমি তোমাদেরকে বলছি, সেটাই এক্সপ্লেন করছি। অনেক কিছু তো থাকবে, অনেক কিছু তো থাকবে না। সামহাও ধরো আমি বলি, ধরো এখানে আমার মনে হলো যে হ্যাঁ এটা ওরা জানে না, এই আইডিয়াটা ওদের নেই, আমার মনে হলো আমি প্রত্যেকটা এক্সপ্লেন করেছি। কোনো একটা পয়েন্ট, যেমন আমি পরেরটায় আসছি, তোমাকে দেখালে বুঝতে পারবে, সেটাতে আমার মনে হলো কাণ্ড পাতা এরকম আছে, ওরা তো জানে পাতা বা কাণ্ডটা, আমার মনে হলো আমি হয়তো সেটা স্কিপ করলাম। কিন্তু তোমার যদি না মনে হয় তুমি সেই পয়েন্টটা জানো না, সেটা কিন্তু আমি বারবার সবাইকে বলছি, এগুলোকে বলা হয় সেলফ স্টাডি। তুমি তো নিজে সমস্ত কিছু কোচিনে ওইভাবে কোনোদিন, তোমার যদি নিজেকে যদি ইমপ্রুভমেন্ট করতে চাও, শুধু কোয়ালিফাই না, তুমি যদি আরো বেটার স্কোর করতে চাও, এখন যে কম্পিটিশন, তোমাকে বেটার স্কোরও করতে হবে। তোমার তো টার্গেট এটা নয় যে আমি কোয়ালিফাই করব। তাহলে কি আছে যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে? সেটা হচ্ছে তোমাকে তো নিজেকে খাটতে হবে। ধরো আমি তোমাকে একটা মক টেস্টের প্রশ্ন দিলাম, আজকে 10টা প্রশ্ন দিচ্ছি সাপোজ। আচ্ছা ম্যাম 10টা প্রশ্ন দিচ্ছে, ম্যাম যা যা করিয়েছে, তুমি তার মধ্যে কি ইনপুট করলে, সেটা হচ্ছে তোমার ক্রেডিট। সেইটাই তো তোমাকে, এখানে যদি আমি যার নাম দেখতে পাচ্ছি যে বিপ্রা ঝা বলে একজন আছে, তাপস ঘোষ, আমি দুজনের সামনে শো করছি, যে তাপস যদি এটা করে, তো বিপ্রার থেকে তো তাপসকে এটাই ডিফারেন্ট, মানে দুজনের থেকে দুজন এটাই আলাদা করবে, যে হ্যাঁ আমি কিন্তু ওই পয়েন্ট গুলোও জেনে গেছি, রাইট? তো এটা কিন্তু নিজেকে একটু হলেও আপডেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো প্রত্যেকটা এক্সপ্লেন করা আছে। আর কি এক্সপ্লেন করা আছে? ক্লামাইডোমোনাস যেটা অ্যান্সার, সেটাও কিন্তু লেখা আছে। ক্লামাইডোমোনাস বদ্ধ জলে, আর্দ্র মাটিতে জন্মানোর সাথে স্বাদু জলে, সমুদ্রের জলে, এমনকি তুষারেও পাওয়া যায়, এবং কয়েকটি ছোট ছোট তথ্য ক্লামাইডোমোনাস সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো কি দেওয়া আছে, নিচের কোন ফুলের অংশ থেকে ফল জন্মায়? নিচের কোন ফুলের অংশ থেকে ফল জন্মায়? এক সেকেন্ড। হ্যাঁ, নিচের কোন ফুল অংশ থেকে ফল, মানে ফল হয়? এবার দেখো এখানে যেমন তোমাদেরকে বললাম যে প্ল্যান্টের আমি একটা খুব ছোট্ট অংশ পড়িয়েছি তোমাদেরকে, আমি যেটা বললাম, কেন বললাম, ফুলের যে অংশ হয়, ফলের যে অংশ হয়, সেইগুলো কিন্তু তোমাদেরকে পড়ায়নি। তাহলে তোমরা কেউ একবার ইমাজিন করো, একটা প্ল্যান্ট চ্যাপ্টারে কিন্তু ফুলের অংশ রয়েছে, ফলের অংশ রয়েছে, মানে কত না কত কিছু রয়েছে, রাইট? এবার কতটা একটা চ্যাপ্টারে ইনক্লুড, তোমাদের তখন মনে হবে যে এত চ্যাপ্টার, কিন্তু কিছু করার নেই, তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ কেউ কিন্তু বলতে পারবে না যে এটা আসবে বা এটা আসবে না, ঠিক আছে? তো এখানেও দেখো 4টা অপশন করা আছে, পুংকেশর, গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বক। তো সেখানে দাঁড়াও, এই যে আজকে আমার এতটাই প্রবলেম করছে এটা, 4টা অপশন দেওয়া আছে, যেটা অ্যান্সার হচ্ছে ডিম্বাশয়। কেন? দেখো ফুলের অংশে প্রত্যেকটা মেনশন করা আছে, পুংকেশর থেকে শুরু করে গর্ভকেশর, পাপড়ি, বৃত্তাংশ, ডিম্বাশয়, এখানে কিন্তু প্রত্যেকটা লেখা আছে যাতে তোমাদের প্রবলেম না হয়, তাহলে তোমরা জেনে গেলে। এবং সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাও কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে, সেই প্রক্রিয়াটাও কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে। এই প্রক্রিয়াগুলোও কিন্তু তোমাদের নোটে অ্যাড হবে। যারা পুরনো স্টুডেন্ট আছো তারা অলরেডি জানো, তাদেরকে আমি বলে দিই, এই প্রক্রিয়াগুলোও কিন্তু তোমাদের নোটে অ্যাড হবে, কারণ কিচ্ছু করার নেই, ঠিক আছে? এখন যে হারে, যেমন হারে যা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলো জানতে হবে। তো এটা ওখানে দেখো তোমাদের মেনশন করা আছে। 3rd নম্বর একটা প্রশ্ন, ক্লোরোফিল সূর্যের আলোর ড্যাশ তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে? 4টে অপশন আছে, লাল ও নীল, সবুজ ও নীল, সবুজ ও লাল, উপরোক্ত এক, মানে সবগুলোই হতে পারে আর কি। তো অপশন হবে লাল ও নীল। কেন? সেটা ক্লোরোফিল সম্পর্কে তাহলে তোমাদেরকে এখানে জানতে হচ্ছে। ক্লোরোফিল হলো সবুজ উদ্ভিদের প্রচুর পরিমাণে পাওয়া একটি রঙ্গক বা রঞ্জক পদার্থ, তাই তো? তো সেটা কি, সেটা কেন হচ্ছে? এটি দৃশ্যমান আলোর বর্ণালী নীল এবং লাল অঞ্চলে সবচেয়ে দক্ষতার সাথে শোষণ করে, ঠিক আছে? এবং ক্লোরোফিল আলো কি আর কি শোষণ করে? নীল আলো সবচেয়ে বেশি, যার সীমা প্রায় 450 থেকে 650 ন্যানোমিটার, আর হচ্ছে তোমার লাল যেটা তারপরে, সেটা হচ্ছে 700 ন্যানোমিটারের একটি সীমা সহ শোষিত লাল আলো। তো এরপর এখানে কি থাকতে পারে? এই যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো সব কিসের অংশ? এইগুলো কিন্তু সব প্ল্যান্টেরই অংশ। তাহলে তোমাদেরকে সেগুলোও জানতে হবে, মানে ক্লোরোফিলের কি কাজ, কিভাবে, যখন আমরা সালোক সংশ্লেষ তোমাদেরকে পড়াবো, তখন কিন্তু তোমরা এই ক্লোরোফিলের কি কাজ, কিভাবে কি হচ্ছে, কোন ক্লোরোফিল, কিভাবে কোন আলো কতটা কাজে লাগছে, কি রেজলিউশন রয়েছে, সমস্তটা কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তাহলে আমি ওই জন্য বললাম যে আজকে কিন্তু তোমরা প্ল্যান্টের কত পার্সেন্ট পড়লে? 30 to 40% পড়েছো। আমি কি ক্লিয়ার তোমাদের কাছে? 30 to 40% একদম ম্যাম। তোমরা পড়েছো।
যেটা যেটা তোমার পড়তে এখন বোঝাতে মোটামুটি টাইম লাগলো 40 to 50 মিনিটস। আমি ধরে নিলাম 40 to 50 মিনিটস তোমার টাইম লেগেছে, সেখানে কিন্তু আমি তোমাদের কোনো প্রশ্নও নিইনি। 40 to 50 মিনিটসে শুধুমাত্র 30% পড়ানো হয়েছে উইদাউট ইয়োর কোয়ারিজ। এখানে শুধুমাত্র আমি আমার মতন পড়ালাম। এর পরে কি থাকবে? অবভিয়াসলি তোমাদের মাথায় নানান প্রশ্ন এখন চলছে, খুব হওয়াটাই স্বাভাবিক। তো তারপর কিন্তু এটা থাকবে যে ম্যাম এটা কেন ওটা কেন, সেইগুলো তো থাকবেই আর কি। হ্যাঁ, তো আজকে এতটুকুই কন্টেন্ট ছিল। আমি একটু এক এক করে হ্যান্ড রেস করবো, আমি সেই অনুযায়ী জানবো কন্টেন্ট তোমাদের কেমন লেগেছে। প্র্যাকটিক্যালি বলবে, কোনো লজ্জা নেই যে ম্যাম এটা এরকম হলে ভালো হতো। যেটা তোমরা ফিল করেছো আমাকে সেটা বলবে, বিকজ তোমাদের ফিডব্যাক আমার ইমপ্রুভমেন্টের জন্য খুব দরকার। প্র্যাকটিক্যালি বলবে তোমাদের কেমন কন্টেন্ট লেগেছে। খুব ভালো, মিলন কন্টেন্ট বলছে খুব ভালো লেগেছে, হুম কন্টেন্ট খুব ভালো লেগেছে। হুম তো একটা ব্যাপার হচ্ছিল যে মৃতজীবী যে হুম উদাহরণটা জিজ্ঞেস করলো, তো আমার একটা মনে হলো যে হুম। ব্যাঙের ছাতা, ইস্ট, মিউকর, এগারিকাস, এইগুলোই তো এটা হওয়া উচিত আমি মনে করি। তো এটা কি ঠিক বলছি ম্যাম? একদমই, সেটার জন্যই তো ঠিক বললাম আছে। যে পেড ভার্সন তো আমাদের রয়েছে। আজকে তো ধরো ডেমো ক্লাস, রাইট? তো সবকিছু এখানে বলে দিলে আমেজটা থাকবে না, না? সেটা না যখন সেটা আমরা ঠিক আছে, আমি একটু কনফার্ম হয়ে নিলাম আর কি। একদম একদম মিলান, ঠিক বলেছো। বাকিরা একটু জানতে চাই যে ক্লাস কেমন লাগলো বলো। সবার কাছে আমি এই ফিডব্যাকটা নিতে চাই যে ক্লাস কেমন লেগেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি মনে হয় ভালো লেগেছে ম্যাম আজকের ক্লাস। খুব ভালো লেগেছে ম্যাম, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ব্রততী, ম্যাম থ্যাংক খুব ইউ। ভালো খুব লেগেছে। ভালো মানে লেগেছে ম্যাম ম্যাডাম। অনেক জানা জিনিসও মনে হচ্ছে আবার নতুন করে জানলাম, আপনি বললেন। হুম খুব ভালো লাগলো। আর অনেক অজানা হুম জিনিস এইটুকুর মধ্যেই আছে, তাহলে তো পুরো ক্লাসে তো অনেক কিছু থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর যেটা তোমাদের সমস্যা হবে, আমি সবসময় তোমাদেরকে বলে থাকি, কোনো অসুবিধা নেই। ধরো সাপোজ আমি বললাম আমি হয়তো 2 ঘন্টা পড়ালাম, ঠিক আছে? হতেই পারে 2 ঘন্টা পড়ানোর পর সামহাও আজকে হয়তো আর প্রশ্ন করা গেল না বা কিছু না। প্রথম দিন এসে কিন্তু আমরা কি করব, তোমাদের তোমরা নোটটা পড়বে, তোমাদের যা যা ডাউট থাকবে আমি কিন্তু সেগুলো ক্লিয়ার করব, ঠিক আছে? তবে আমি একটাই তোমাদেরকে চাই, ইভিএস সাবজেক্ট মুখস্থ করে হয় না। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রচুর কিছু, মানে এটা কিন্তু তোমার কি বলবো, জেনারেল নলেজ যেমন বলতে পারো আর কি। হ্যাঁ, যে তোমাকে আপডেট থাকতে হবে। ইভেন আমাকেও অনেক কিছু হয় যে জিনিসটা হয়তো এর মধ্যে আজকেই ইনক্লুড হয়েছে, হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক, ইভিএস মানেই তো তাই, রাইট? তো সেক্ষেত্রে থাকতেই পারে। তো তোমরা অবশ্যই বলবে। আর আমি চাই এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন হোক যাতে। আচ্ছা, স্যার কি আছেন আমাদের সাথে? আচ্ছা বলো, বাকিদের যাদের প্রশ্ন আছে বলো, আমি একবার দেখে নিই। বলো। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম ইভিএস এই বছর যে প্রশ্নটা এসেছিল ওইভাবে কি হুম। পড়ানো হবে? এই বছর যে প্রশ্ন, যে টাইপের প্রশ্ন এসেছিল আর কি। আচ্ছা প্রশান্ত, তুমি কি আমাদের আগের ব্যাচটাই ছিলে? হ্যাঁ ছিলাম, কিন্তু হুম, টাফ লেগেছে এবছর প্রশ্নটা। কি হয়েছে বলো। টাফ লেগেছে, মানে একটু কঠিন লেগেছে আর কি। দেখো, দুটো আমি তোমাকে রিয়েল ফ্যাক্ট বলি প্রশান্ত। সেটা হচ্ছে, যখন যে মুহূর্তে তোমাদের ইভিএস এর সিলেবাস চেঞ্জ হয়েছে, আমার নিজের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল যে তোমাদেরকে আমি কিভাবে ওই সময়ের মধ্যে, ওই 1 মাসের মধ্যে এত কিছু অ্যাড করব। তোমরা জানো কতগুলো টপিক চেঞ্জ হয়েছে। সেখানে একটা টিচারের কি মেন্টালিটি থাকে যে যতটা বেস্ট হয়, আমি যদি তখন তোমাকে একটা 500 পাতার নোট দিয়ে দিই, তোমরা কোথায় যেতে তোমরা বলো, রাইট? পসিবল না, নয় করা এটা তো কিন্তু। যেত না। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের কারোরই দোষ নয়। মানে হঠাৎ করে যেভাবে সরকার আমাদেরকে ওই টাইমের মধ্যে দিয়েছে, তার মধ্যে যতটা, বিশেষ করে আমার যতটুকু মানে দেওয়ার আমি দিয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা কারোরই হাতে থাকে না। হ্যাঁ, তা অবশ্যই আমি চাই না যেহেতু আমরা এখনো পর্যন্ত জানি এই সিলেবাসটাই রয়েছে, আবার যদি সরকার, আশা করছি করবে না, বাট করলেও কিন্তু এটা কারোর হাতে নেই, ঠিক আছে? এখনো পর্যন্ত ইভিএস এর সিলেবাস যদি তোমরা দেখো, প্রচুর কিন্তু কন্টেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু, আমি ট্রাই করব তোমাদেরকে যেভাবে প্রশ্ন এসেছে সেই রকম ডেপথে থেকেই তোমাদেরকে পড়ানোর। তাই জন্যই প্রশান্ত তোমাকে বলছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। হ্যাঁ, সেই প্রথম থেকে শুরু করছেন, প্রথম থেকে থাকবো, কিন্তু একটু দেখবেন যেন। অবশ্যই। তুমি আগের বার কোন ব্যাচে ছিলে প্রশান্ত? 6 ব্যাচে? হ্যাঁ 17 আই মিন তুমি সাজেশন ব্যাচে ছিলে? হ্যাঁ, লাস্টে যে বেস্টটা শুরু হয়েছিল আর কি, এক্স্যাক্টলি। আমরা 6 মাস করেছি, মানে লাস্টের যে বেস্টটা হয়েছিল আর কি। না, তুমি সাজেশন ব্যাচে ছিলে আই থিঙ্ক। এটাও একটা ব্যাপার, যারা ধরো সাজেশন ব্যাচ নিয়ে নাও, মানে কয়েক মাসের মধ্যে,
তো সেটা কখনোই পসিবল হয় না, ঠিক আছে? 2 মাসের মধ্যে কিন্তু 6 মাসের সিলেবাস পসিবল কোনোদিনই হয় না, এটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি। তোমরা যদি জমিয়ে 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 রেখে দাও, কেউ যদি ভাবো যে আমি পরীক্ষা ঠিক 2 মাস আগে পড়ে নেব, পসিবল নয়, একদমই পসিবল নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো এটা একটা ব্যাপার। তো সেই জন্যই 6 মাস। ধরো এখন থেকে তোমাদের শুরু হচ্ছে মার্চ থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, অগস্ট পর্যন্ত যদি তুমি কন্টেন্ট রেডি করে নাও, আফটার দ্যাট তুমি শুধু কি করবে? প্র্যাকটিস করবে। কন্টেন্টের পরও তো অনেক কিছু প্র্যাকটিসে থাকা যায়। তুমি একটা কথা বলো, তোমরা সবাই আমাকে একটা কথা বলো, যে তোমাকে যদি বলা হয় যে তুমি এই প্ল্যান্টের উপরে, তোমাদের সবাইকে যদি বলি না, এখানে 84, আমি ধরলাম 80 জন আছো, যে প্ল্যান্টের উপর 100টা করে প্রশ্ন দাও, তোমরা 80 জন আমাকে 100টা করে প্রশ্ন আলাদা আলাদা রকম ভাবে করে দিতে পারবে। এটাই তো হয়, এটাই তো হয়। কিন্তু ব্যাপারটা তার মানে কি, তুমি যে টাইমটা পাচ্ছ, যত পারবে মক দিয়ে যাও। তুমি যতই কন্টেন্ট পড়ো না কেন, তুমি যতক্ষণ না মক দেবে, তুমি যতক্ষণ না প্র্যাকটিস করবে, তোমার কিন্তু নতুন নতুন টার্ম আসবে না, সেগুলো তো তুমি মকেই জানতে পারবে না, ঠিক আছে? সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? আর বাকি কারোর কোনো, সবাই তো সাইলেন্ট হয়ে গেলে কেন? আমি তো এক্সপেক্ট করেছিলাম যে ঠিক আছে ক্লাস হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, আমি পড়াবো না, এবার জাস্ট ডিসকাশন। যে বলবে সে ভিডিও অন করে বলতে পারো, নো প্রবলেম। পড়ানো হয়ে গেছে, আমি পড়ানো রিলেটেড কোনো প্রশ্ন করছি না। হ্যাঁ, নরমালি দিদি সুমিত যদি পসিবল হয় ভিডিও অন করা, ভিডিও অন করতে পারো যদি পসিবল হয়। না ম্যাম, আমি বলো। একটা কথা আচ্ছা ঠিক দিদি আছে, আমার বলো। একটা কোশ্চেন ছিল। ধরুন আমি দিদি অনেকদিন দিদি বলছিলাম যে 2023-এর দিকে নতুন করে ইবিএস এর জন্য যে সমস্ত আচ্ছা চ্যাপ্টার গুলো দেবাশিস, নতুন করে সংযোজন করা হয়েছিল। দেবাশিস একবার হ্যাঁ সুমিতের হ্যাঁ কথাটা শুনে নি। সুমিত কিছু বলছিল, আমি ওকে মাঝখানে ইন্টারাপ্ট করলাম, আমি শুনছি তোমার কথা। হ্যাঁ সুমিত বলো, কি বলছিলে বলো। ঠিক আছে দিদি, ঠিক আছে। বলো সুমিত। প্রায় অনেক জায়গাতেই 2017 সাল থেকে, মানে 21 সাল থেকে আমি প্রাইমারি টেট পড়ছি, আর 2020 সাল থেকে তা বিভিন্ন জায়গায় পড়ছি, কোন সময় অফলাইন কোন সময় অনলাইন। আমি একদম ফ্র্যাঙ্কলি কথাটা বলছি। তো কিছু জায়গায় আছে যে আমি 2 বছর পড়েছি, মানে ধরুন কিন্তু পড়ানোর স্টাইলটা একটু আলাদা ছিল, আর এখানে পড়ানোর স্টাইলটা আলাদা। একজন কারোর সুপারিশে হোক এখানে এসেছি, কিন্তু পড়ানোর মানে আমি যেটুকু বলছি, আমরা যেরকম দেখছি ডেমনস্ট্রেশনে, মানে আপনি যেটা পড়াচ্ছেন সেটাই এনাফ না, এর থেকে বাইরে পড়তে হবে? কারণ আগে সরকার ওই কথাটা বলেছিলেন আমাকে, যে আমাদের এখানে যা পড়াবো এখান থেকে এনাফ। আমি করছিলাম প্রায় 2 বছর পড়েছি, ও একই ব্যাচ, এবং ফিজটা অনেক বেশি। আর আপনি যেটা পড়াচ্ছেন সেটাই এনাফ না, আপনি মানে না অন্য অন্য মানে অন্য কিছু চাইছেন? আমি ধরুন গুগল থেকে পড়লাম, এখান থেকে পড়লাম, ওখান থেকে পড়লাম। তো আমাকে ওই জিনিসটা বলা হয়েছিল আমাদেরকে, যে আমরা যে এখান থেকে পড়ছি, মানে এখানে নোটটা এনাফ, আর পড়তে হবে না। কিন্তু যখন পরীক্ষা দেখলাম, না 2022 সালে কমন, ঠিক আছে, না 2023 সালে তো তার ধারে পাশে নাই, কিন্তু আমার ওইটা একটা concern আছে, যে আমি গুগল থেকে পড়তাম যে অনেকটা বেশি, বা অন্য মানে অন্য কিছু থেকে পড়তাম, বা নিজে সেলফ স্টাডি একটু বই ঘাটাঘাটি করতাম, তো অনেকটা বেটার হতো। আমার এটা একটু আচ্ছা, কষ্ট হচ্ছে ম্যাম। একদম খুব ভালো প্রশ্ন করেছো সুমিত, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আচ্ছা সুমিত, একটা কথা জানতে চাই, তুমি কি এই আমাদের ব্যাচে, আমাদের এখানে কি নতুন জয়েন করেছো, এটা আমি জানতে চাই। হ্যাঁ, নতুন জয়েন করেছি, মানে খুব ভালো লোকের একজনের সুপারিশে আমি জয়েন করেছি এখানে। আচ্ছা ঠিক আছে সুমিত, থাকো, আমি বলছি সবার জন্যই বলছি। থ্যাংক ইউ সো মাচ সুমিত। আমার একটা কথা ছিল, আমি একটু বলবো। কথাটা আছে, কথাটা শেষ হয়নি আমার। আচ্ছা বলো। যিনি বলেছেন, ঠিক আছে, তিনি পরীক্ষার পরে আমাকে রাত্রি মানে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করেছেন যে পরীক্ষা কেমন হলো। তো আমি একদম এই যে কথাটা বললাম, আমি মানে মিথ্যা কথা বলছি না, একদম যা বলি একদম। ক্লাসে যদি আমি ভর্তি হই, ক্লাসও দেখবেন একদম ক্লিয়ারলি সবকিছু বলি। আমার মানে আমার ভিতরে বা বাইরে এইসব কিছু ইয়ে নেই। ব্যাপার হচ্ছে, আমাকে উনি জিজ্ঞেস করলেন, তখন একমাত্র আপনাদের বললেন যে টেট শিওরে আপনি তুমি ভর্তি হয়ে যাও, মানে অ্যাকচুয়ালি তুমি কমন পাবে, মানে এই লাইনে পড়লে হবে, কমন দেওয়া সম্ভব নয়, এই লাইনে পড়লে তুমি অনেকটা ধারে কাছে তুমি আসতে পারবে। আমি তা হ্যাঁ বলুন ম্যাম, এবার কি বলছেন? আচ্ছা বলি এবার। আচ্ছা আমি আসছি, হ্যাঁ বাকিদের প্রশ্ন আছে, ডোন্ট ওয়ারি, আমি আছি। আচ্ছা আচ্ছা, এখানে হয়তো আমাদের পুরনো স্টুডেন্টরা আছো বা নেই জানি না, আমি অঞ্জনা হয়তো আছো বা অনেকেই হয়তো আছো। ঠিক আছে, আমি একটা কথা বলি। প্রথমে আমি একটা কথা তোমাদেরকে প্র্যাকটিক্যালি বলছি, তাতে আমার পুরনো স্টুডেন্ট হও নতুন স্টুডেন্ট হও, কেউ কোনো ইনস্টিটিউশনে এই এক্সপেকটেশন নিয়ে পড়বে না যে আমি এটা পড়ছি এটাই আসবে পরীক্ষায়।
কেউ পড়বে না, কেউ পড়বে না, কারণ এটা তোমার চাকরির পরীক্ষা, মাথায় রাখবে। আমি বারবার বলছি এটা তোমার চাকরির পরীক্ষা। তারপর আমি একটা একটা করে পয়েন্ট ক্লিয়ার করছি। প্রথম কথা, এটা মাথাতে রাখবেই না। সেকেন্ড পয়েন্ট যেটা আমি তোমাদেরকে এখন বলবো সেটা হচ্ছে, একটা টপিক ধরো, এই তোমাকে আমি যখন সিলেবাসটা দিলাম, সিলেবাসটাতে আমি কি বললাম যে যেমন ধরো তোমাকে পলিউশন দিয়েছে, ওখানে কিন্তু মেনশন করে দিয়েছে পার্টিকুলার কোন কোন পলিউশন, রাইট? সেই পলিউশন এখানে কিন্তু মাধ্যমিক লেভেল না উচ্চ মাধ্যমিক লেভেল না গ্রাজুয়েশন লেভেল কোথাও কিন্তু লেখা নেই, কোথাও লেখা নেই। স্টিল প্রত্যেকটা টিচারই অবভিয়াসলি যে যার সাবজেক্টে দক্ষ, যে যে ধরো আমি এই সায়েন্স নিয়ে পড়াশোনা করছি বলে আমি এটা জানি যে প্ল্যান্টের ম্যাক্সিমাম গ্রাজুয়েশন লেভেল অব্দি এতটা এতটা হতে পারে, আমি বলছি, আমি তোমাদেরকে বোঝালাম, পড়ালাম, ঠিক আছে? এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই প্ল্যান্টে যতটা আমি পড়ালাম বোঝালাম, সেটা যদি আমি টাইম পাই, সেটা আমি যতটুকু একটা গ্রাজুয়েশন লেভেল অব্দি তোমাদেরকে ইনপুট করব। ডিপেন্ড করবে আমার ক্লাস তুমি কতটা অ্যাটেন্ড করছো, যেটা তোমাকে আমি আবার রিপিট করেছি। সিমিলারলি যে এখানে আমি একটা কথা বলি, এটা নিয়ে না আমি সত্যি বলছি ফ্র্যাঙ্কলি, আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তোমরা এখনো যারা নতুন, ইউটিউবের লিঙ্কটা গিয়ে দেখবে, ওখানে কত বাজে কমেন্ট আছে, আমি নিজে বলছি। আমি ওখানে একটা জিনিস করেছিলাম, যখন এক্সামের পর প্রশ্ন হয়, তো প্রশ্ন অবভিয়াসলি টাফ, সবাই আমাকে বলে যে ইভিএস নিয়ে ম্যাম কি ওয়ারিড ইভিএস নিয়ে। তো আমি দেখছি যে সামহাও ওই 2 মাসে যে আমি সিলেবাস চেঞ্জ করেছি, আমি ফ্র্যাঙ্কলি বলছি আমি কোনো এক্সপেকটেশন নিয়ে কিন্তু তোমাদের নোট দিইনি যে আমার এখান থেকে কমন আসবে, বাট এসেছে, সামহাও এসেছে। যদি 10টা প্রশ্ন ওই ডিফিকাল্টের মধ্যে কমন আসে, যেখানে আমি বলেছিলাম প্রায় 12টা, ওখানে আমি না পিডিএফটার আমার কত পেজের কোন নোট সেটা আমি মার্ক করে করে আমি ভিডিওটা করেছিলাম। খুব খারাপ লেগেছিল, ওখানে অনেকে অনেক বাজে কমেন্ট করেছে, তোমরা, আমি বললাম তোমরা গিয়ে দেখতে পারো যে আপনি নোটটা পরে বানিয়েছেন, মানে আজকে তোমাদের পরীক্ষা হয়েছে, একটা নোট বানাতে কতটা সময় লাগে, তোমরা যারা এই ফিল্ডে আছো তোমরা জানো কতটা দক্ষতা, কতটা সময় লাগে। আমি উইদিন 2 আওয়ার একটা নোট বানিয়ে ফেললাম যে আমি যে জিনিসগুলো পড়িয়েছি। তো সেখানে আমি যথারীতি ওটা করেছিলাম, ভিডিওটা দেখেছিলাম যে এই প্রশ্নগুলো কিছু কিছু যেগুলো কমন এসেছে, রাইট? আমি কিন্তু এই এক্সপেকটেশন নিয়ে তোমাদেরকে তখন পড়াইনি যেটা কমন আসবে, বাট এসেছে, যারা পড়েছে তারা বেনিফিট পেয়েছে, ঠিক আছে? যারা পড়েনি সেটা আলাদা ম্যাটার। তার মানে কি এই যে আমি যে নোটটা দিয়েছি তার, দেখো একটা পরীক্ষার যখন প্রশ্ন হয় না 30 মার্কসের তোমাদের প্রশ্ন হবে ইভিএস এর, আমি বলে দিই 10 নাম্বার থাকবে যেটা সবাই পারবে, 10 নাম্বার থাকবে ফর মডারেট, 5 নাম্বার থাকবে টাফ, আর 5 নাম্বার থাকবে একদম এক্সট্রা যাদের হাইফাই, এটা থাকবে। ওই 5 নাম্বার কিন্তু ধরেই রাখো যেটা ধরাছোঁয়ার বাইরে থাকে, কিন্তু তুমি চাইলে 25 কিন্তু করতে পারবে। কোনো টিচার এক্সামে গ্যারান্টি দিতে পারবে না। তোমরা এখানে যদি কেউ এরকম থাকো যে ব্যাংকের এক্সাম দিচ্ছ, আমি জানি না কেউ দিচ্ছ কিনা, তোমরা দেখেছো কখনো ব্যাংকের এক্সামে যখন মানে কেউ পরীক্ষা দিয়ে আসে, অ্যানালাইসিস হয়, তারা প্রশ্নটাই জানে না কি, কিন্তু তারা তো মক দিচ্ছে, তারা তো প্র্যাকটিস করছে, তারা বলে এরকম, বলে টিচার এসে বলে যে কি প্রশ্ন এসেছিল, স্টুডেন্টরা মনে করে করে বলে যে স্যার এরকম প্রশ্ন এসেছিল, রাইট? তো পরীক্ষার প্রশ্নতে কেউ বলতে পারবে না এটাই আসবে। তবে হ্যাঁ, আমি এতটুকু যেটা আমার তরফ থেকে আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি ফর মাই সাবজেক্ট ইভিএস, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যতটুকু কন্টেন্ট পড়াবো, ডেফিনেটলি সেখানে তোমার কোয়ালিফাই হতে কোনো প্রবলেম হবে না, তার বেটার রেজাল্ট তুমি করতে পারবে, এতটুকু তোমাকে অ্যাসিওর করছি। বাট আমি কখনোই বলবো না এই লাইনটা থেকে এই প্রশ্নটাই আসবে, সেটা তো পরীক্ষার হলে দেখা যাবে। সেটা আমি যদি বলি এটা আমার খুব মিথ্যে কথা বলা হবে। আমি কি জানি বলো, এটা কি কেউ বলতে পারবে যে কোন প্রশ্নটা আসবে? তবে ডেফিনেটলি যে কন্টেন্টটা পড়াবো এতটুকু মাথায় রেখে আমি কন্টেন্ট রেডি করি বা পড়াই, যেটাতে তোমরা যদি আমার লাইভ ক্লাস করো, আবারও এখানে আমি আরেকটা কথা রিপিট করছি, যারা শুধু আমার নোট নাও, নোট নিয়ে ভাবো আমি ম্যামের ক্লাস করব না, অন্য সাবজেক্ট হতে পারে, ইভিএস হবে না, কারণ আমি ওগুলো পড়াতেই বলি। আর আমার এটা বিলিফ যে আমার যে পড়ানোর সিস্টেম তাতে তুমি সেটা বুঝবে, সেটা নোট পড়ে কিন্তু তুমি বুঝবে, 50% বুঝবে, কিন্তু আমার সামনে যদি তুমি পড়ো আমি তোমাকে বুঝিয়েই ছাড়বো, এটা আমার 100%, আমার নিজের কাছে এটা আমার নিজের বিশ্বাস। তো সেই জন্য আমার ক্লাস করাটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? সুমিত, আশা করছি তোমার আমি উত্তরটা কিছুটা দিতে পেরেছি। হ্যাঁ ম্যাম। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ ম্যাম। তারপর আমাকে কেউ প্রশ্ন করেছিল, ওকে আমি পজ করিয়ে রেখেছিলাম, নামটা ভুলে গেছি, একটু বলবে প্লিজ?
দিদি আমি দেবাশিস বলছি। হ্যাঁ, দেবাশিস, হ্যাঁ সরি হ্যালো। দেবাশিস বলো, হ্যাঁ বলো হ্যাঁ দেবাশিস। হ্যাঁ দিদি বলছি যে 2023-এর শেষের দিকে আমরা টেটেতে দেখেছি নতুন যে কন্টেন্ট গুলো সংযোজন হয়েছে আর কি, ধরুন ওই হুম মাইগ্রেশন থেকে শুরু করে বায়ো রেমিডিয়েশন এবং আদার্স যেগুলো ছিল, তো এই হুম কন্টেন্টের বিষয়গুলো তো আপনি দেখবেন তো, মানে যেগুলো নতুন করে সংযোজন হয়েছে আর কি কন্টেন্টে, আর তার সাথে পেডাগোগিক যে পোর্শনটা আছে, মানে এই দুটো দিকই আপনি কম্পেয়ার করবেন বা এই দুটো দিকই আপনি দেখবেন তো, এই দেখো মানে যে ইভিএস এর ক্ষেত্রে সিলেবাসটা, মেনলি বলছি আর কি। আমি ইভিএস এরই বলছি, এই দেখো সিলেবাসটা যেটা হচ্ছে তোমার, এই দেখো বায়োরেমিডিয়েশন, টেকনিক্স অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যানিমালস, যেগুলো নতুন নতুন, মাইগ্রেশন অফ অ্যানিমালস। আমি বারবার তোমাদেরকে এতটুকু বলছি, যারা আমার ক্লাস করো, যেগুলো আমার সাবজেক্ট, মানে আমার যেটা ফিল্ডে রয়েছে, তোমাদেরকে আমি সেখানে কনসেপ্ট ক্লিয়ার করবো। আর এখানেও একটা প্রশ্ন সুমিত, আমি বলি, আমি যেমন ভাবে মাইগ্রেশন, তোমার যারা আমার ক্লাস করেছে, আমি যেভাবে মাইগ্রেশন পড়িয়েছি, আমি ডেফিনেটলি শিওর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা পেরেছো আর পেরেছে। কেউ যদি আমার লাইভ ক্লাস করে থাকে, আমি যেভাবে পড়িয়েছি, দিদি ইউটিউবে আই থিঙ্ক আমার মাইগ্রেশনের ভিডিও পর্যন্ত দেওয়া আছে যতদূর সম্ভব, ফ্রিতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাঁ বলো দেবাশিস। দেবাশিস তোমার ভয়েস ক্র্যাক হ্যাঁ বলছি করছে। দিদি, আমি স্যারের সঙ্গে কথা বলেছি হুম 2024-এর। হুম হ্যালো। হ্যাঁ বলো 2024-এ। হ্যাঁ এবারে, হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ এবারে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ 2024-এ আমি নতুন অ্যাডমিশন এবারে নিচ্ছি আর হুম কি, মানে স্যারের সঙ্গে কথা বলেছি হুম আর কি। এবারে আমি যেটা বলতে চাইছিলাম আর কি, যে ধরুন ইভিএস এর কন্টেন্ট আপনি যেগুলো পড়ান ঠিক আছে, তার সাথে পেডাগোগি বিষয়টাও আপনি দেখবেন তো, এটা আমার কোশ্চেন আর কি। পেডাগজি বিষয়টাও পড়াই, হ্যাঁ, তবে অবভিয়াসলি এটা আমি তোমাদেরকে বলি, আমি আগে কন্টেন্টটাই পড়াবো। কেন? এখানে দুটো রিজন, ঠিক আছে? কারণ ইভিএস এর কন্টেন্টের সাথে তোমার বাকি যে চারটে যে সাবজেক্ট কোনোভাবে রিলেটেবল নয়, কিন্তু পেডাগজিক্যাল যেটা রয়েছে সেটা কিন্তু তোমার, তুমি যখন অন্য পেডাগজি পড়বে, এটা পড়বে রিলেটেবল, তোমার ওটার কনসেপ্ট, মানে আমি তোমাকে যে দেখো, আমি তোমাকে সিলেবাসটা দেখাই, বুঝতে পারবে। যখন আমি তোমাকে এগুলো পড়াবো না, এগুলো আমি একদিনেই দুটো তিনটে টপিক পড়ে দিতে পারবো, বিকজ তোমার অলরেডি কিন্তু তোমার মাথায় এই ব্যাপারগুলো, এই যে লেসন প্ল্যান, তোমার অলরেডি এগুলো কনসেপ্ট রয়েছে। তাহলে আমার কাজ কি হবে? তোমাকে দক্ষ করা কোথায়, যেগুলো তুমি একদমই জানো না। তাই আমি এইগুলোতে কিন্তু বেশি ফোকাস করে এগুলো আগে কমপ্লিট করব, কন্টেন্ট আগে কমপ্লিট করব, তারপর আসবো পেডাগজিতে। তোমরা যদি মিলিয়ে দেখো, আচ্ছা কেউ বলো তো আমাকে 2023-এ কটা পেডাগজিক্যাল প্রশ্ন এসেছিল? কটা এসেছিল? মনে হয় ম্যাম একটাও নেই না? না, এসেছিল 5 থেকে 5 থেকে 6টা। 6টা, তাই সেই টাইম সেটাও কিন্তু কমে গেছে। হ্যাঁ, তাই আমার কাছে আমি পড়াবো দুটোই, কিন্তু আমি আগে কন্টেন্ট ক্লিয়ার করব, তারপর আমি পেডাগজিক্যাল ইস্যুতে আসবো, ঠিক আছে? দুটোই পড়াবো, কারণ অবভিয়াসলি এটা তো ইভিএস এর পার্ট, সো আমি কেন স্কিপ করবো? আমি তো করবো না, ঠিক আছে? মধুমিতা কিছু বলছিলে, আই থিঙ্ক। মধুমিতা তুমি কিছু বলছিলে? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই? সবার সবকিছু ক্লিয়ার? সবার সবকিছু ক্লিয়ার, কোনো প্রশ্ন নেই? স্যার এত টেনশন করছিল যে ক্লাসে মানে কত কি বলবো আর কি, হট্টগোল হবে, বাট খুব ভালো লাগলো যে তোমরা ক্লাসটাকে এত ভালো, এখনো পর্যন্ত 65 তোমরা এতজন ক্লাস করছো। অবভিয়াসলি কোথাও সামহাও তোমরা একটা টিচারের সাথে, জানো তো, স্টুডেন্টের মেন্টাল কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না সেই মেন্টাল কানেকশনটা হয় না, ততক্ষণ না পড়াটা ততটা ইন্টারেক্ট, মানে কি বলবো আর কি, যে ফ্রুটফুল, সেটা কিন্তু হয় না। তো সেটা হয়েছে বলেই কিন্তু এখনো পর্যন্ত তোমরা আছো। যাই হোক, আমারও খুব ভালো লাগলো যে আজকে ক্লাসে তোমাদেরকে এতদিন, মানে এতজনকে পেয়েছি। কালকে তোমাদের আবার লাইভ ক্লাস আছে, মানে ডেমো ক্লাস আছে। ডেমো ক্লাসগুলো করো, তাহলে তোমরা সেই সাবজেক্ট সম্পর্কে, সেই টিচারের যা যা তোমাদের ডিমান্ড, সেগুলো তোমরা রাখতে পারবে, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর ফিজ রিলেটেড যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সেটা স্যারের নাম্বার রয়েছে, তোমরা স্যারের নাম্বারে একবার জিজ্ঞাসা করে নিও, আশা করছি কোনো প্রবলেম হবে না। তাহলে সেশনটা এন্ড করব। সবার ক্লিয়ার সবকিছু? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি, আপনি যে বললেন যে কালকেও ডেমো ক্লাস আছে, কালকে কিসের ডেমো ক্লাস আছে আপনারই? না, আজকে আমার ইভিএস হলো, আমাদের যে 5টা সাবজেক্টের 5 দিন। ইয়েস্টারডে অলরেডি ইংলিশে তো স্যার যেহেতু, তো স্যার তোমাদেরকে বুঝিয়ে গেছে কিভাবে কি অ্যাডমিশন এন্ড অল। তারপর আজকে আমি যতটুকু কন্টেন্টে যা হলো, কালকে আমার এক্সাক্ট মনে নেই কোন সাবজেক্ট, বাট দেখো পরপর এরকম ডেমো ক্লাস তোমাদের স্যার রুটিন শেয়ার করে দিয়েছে। তারাও আমি বলে দিচ্ছি তোমাদের।
কোন দিন কি আছে, রুটিন তো সবাইকে আই থিঙ্ক শেয়ার করেও দিয়েছিল। এক সেকেন্ড। আচ্ছা না আছে হচ্ছে তোমাদের 25 তারিখে, ঠিক আছে, ম্যাথ আছে এরপর। আজকে 23 তারিখ, কালকে 24, মানে সানডে রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স। তারপর তোমাদের 27 তারিখ রয়েছে, মানে হচ্ছে টিউসডে তোমাদের থাকছে বাংলা, আর 28 বাদে 29 তারিখ থাকছে তোমাদের সিডিপি। একদিন পর পর রয়েছে, ঠিক আছে। ম্যাম আমার একটা কোশ্চেন জানার ছিল। হ্যাঁ সমাপ্তি, বলো। ম্যাম বলছি 2023 সালে যে কোশ্চেন আমাদের টেটের হয়েছিল ওই কস স্তম্ভের সঙ্গে কস স্তম্ভের যে ম্যাচিং কোশ্চেনটা, হ্যাঁ 2023-এ যে আমাদের কোশ্চেন এসেছিল, অনেক কোশ্চেনই এসেছিল, ওই যে কস স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের যে ম্যাচিং কোশ্চেন গুলো ছিল না হ্যাঁ ম্যাম, ওগুলো কিন্তু খুব একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, একটু বলে দেবেন পরের দিন class এ। হ্যাঁ অবশ্যই, সেটা তো আছে, কোনো অসুবিধা নেই। সেগুলো তো তোমাদেরকে আলোচনা করবো, আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাও আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। এটা সমাপ্তি বলার কিছু নেই, হ্যাঁ এটা আমরা অবশ্যই তোমাদেরকে বোঝানো হবে। ম্যাম মক ম্যাম টেস্ট আমি এরকম প্রশ্ন পাবে। ম্যাম আমি বলো। এটা এই নিউ তো এইখানে টেট শিওরে, তাই আমি বললাম আর কি। ওকে সমাপ্তি, কোনো প্রবলেম নেই, কারণ যখন মক টেস্ট করানো হয় সেরকম তখন প্রশ্ন দেওয়া থাকে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা ম্যাম। ম্যাম হ্যাঁ বলো, অনামিকা বলো। ম্যাম বলছি, হ্যাঁ ম্যাম বলছি যে আমাদের মানে ডেমো ক্লাস এই আমরা ফেব্রুয়ারি পর্যন্ত পাচ্ছি, মার্চ থেকে কি আমাদের পেড ব্যাচ ক্লাস শুরু হবে? ইয়েস ইয়েস ইয়েস, এটা কেন তোমাদের ক্লাসটা দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো লিস্ট, কারণ অনেকে আছে পুরনো কিন্তু অনেকেই আছে তোমরা নতুন, হ্যাঁ, তো তোমরা যাতে বুঝতে পারো যে কোন টিচার কিভাবে ক্লাস নেবে, বা তোমাদের সেই ক্লাসটা কতটা মনে হবে তোমার জন্য ফ্রুটফুল, তো সেই জন্য এই ডেমো ক্লাসগুলো, ঠিক আছে, সেটা মার্চ মাস থেকে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করছি আর কারোর কোনো প্রশ্ন নেই। সবারই ক্লাস আশা করছি যতটুকু আমার মোটিভ ছিল সবাই এনজয় করেছো, ভালো লেগেছে। আচ্ছা বড় সাইজ করলে, দেবনাথ তুমি বলছো না বড় সাইজ করলে কি হয়, আমাদের একটা মেজারমেন্ট দেওয়া থাকে। তুমি কি পিডিএফটা পেয়েছো দেবনাথ, আমাকে একটু বলো তো, তুমি কি পিডিএফটা পেয়েছো? না ম্যাম পাইনি। স্যার গ্রুপে কিন্তু এই পিডিএফটা শেয়ার করেছে, মানে আজকে আমি যেটা পড়ালাম, ঠিক আছে, সেই পিডিএফটা স্যার আচ্ছা শেয়ার আচ্ছা করেছেন, তুমি দেখে নেবে। অ্যাকচুয়ালি কি ওকে হয় ম্যাম। তোমরা নিজেরা বুঝবে, যখন সাইজটা আরো বেশি বড় করা হয়, আমি এখানে দাঁড়াও এক সেকেন্ড, তোমার এটা ছোট হয়তো বা মনে হচ্ছে, স্ক্রিনে দেখছো আমি এরকম, নিজের স্ক্রিনেই হয়ে যাবে বড় করা। হ্যাঁ স্ক্রিন এভাবে জন্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যখন তোমরা মানে প্রিন্টেবল যখন পাবে, অনেক বেশি যখন হ্যাঁ ম্যাম, সাইজটা এই বড়, এই ফন্টটা ঠিক আছে, ওই যখন যেখানে অনেক লেখা আছে ওইখানের ফন্টটা একটু দেখতে অসুবিধা হচ্ছিল, তাই বললাম। হ্যাঁ তুমি কি ফোনে দেখছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ অবভিয়াসলি তুমি যদি ফোনে দেখো সেটা তো খুব ছোট লাগবেই, আমি জুম করে দিলাম। আর যখন তুমি নোটটা হার্ড কপি পেয়ে যাবে প্রবলেম হবে না, তখন যেমন আমরা বুক পড়ি নর্মাল, আমরা সেই ফন্টটাই মানে মেনটেন করি। আর এর থেকে বেশি বড় হয়ে গেলে ওকে কি হবে ম্যাম। বলো তো, তখন না অনেক পেজ তোমাদের এক্সট্রা হয়ে যাবে আর কি, হ্যাঁ, তো আমার সেক্ষেত্রে বইটা আমার অনেক একটা বেড়ে যাবে। আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মৌমিতা বলো। হ্যাঁ আমি বলছি যে আমি যেটা দেখলাম 2017 সালের যে 21-এ পরীক্ষাটা হলো সেটার কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা রকম ছিল, তারপর 22-এ যেটা হলো সেটা একটু আলাদা, 23-এ যেটা হলো সেটা সম্পূর্ণ আলাদা। তো আমরা 24-এ কি এক্সপেক্ট করব, মানে কেমন কোশ্চেন হতে পারে বা কি হবে, কি কেমন এক্সপেক্ট করব, কারণ কোশ্চেন তো প্রত্যেক বছর বছর চেঞ্জ হচ্ছে, মানে কোশ্চেনের উপর কোনো ভরসাই চলে যাচ্ছে যে একটা 21-এ ফলো করলাম সেটা 22-এ ফলো করলাম, 23-এ পুরো অপোজিট, মানে কোনো রকম কোশ্চেনের মিল আমি পেলাম না। একদমই আর ঠিকই বলেছো, হ্যাঁ বলো আরেকটা মৌমিতা। কথা দেখলাম যে মোটামুটি যেসব স্ট্যান্ডার্ড বইগুলো ফলো করেছি বা টেট শিওরের যে জিনিসগুলো আমরা ফলো করেছি সেখান থেকে এক্সাক্ট সেটা কোনো কিছুই পাওয়া যায় না, বাট কিন্তু ওই ওই লেভেলের কিছুই ছিল না, মানে এটা একদম টু বি অনেস্ট কথা বলছি যে মানে অন্যরকম ছিল, মানে কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, যেটা আমরা এক্সামিনার হিসেবে ওখানে সত্যি মানে সলভ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, মানে সেটা কি করে সলভ করব, মানে কারণ প্রত্যেক বছর বছর কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, তো ঠিক, সেইটা আমি মানে ভীষণ আচ্ছা 24-এ কি এক্সপেক্ট করব, মানে এটা আর একদমই কি। একদমই মৌমিতা খুব ভালো প্রশ্ন করেছো। প্রথমে একটা কথা বলি যে তোমরা, আমি 2023 সালটাকে 2022 সাল আর 2023 সাল, 2022 সাল এই দুটো কাকে বলি তারপর তুমি বুঝতে পারবে। 2022 সালে কিন্তু আমাদের কি ছিল, একটা 15-15 একটা এরকম ভাগ করে দিল,
2021 সালে কিন্তু ভালো করে দেখবে যে সিলেবাস, সেখানে কিন্তু পেডাগজি এরকম ভাবে এতটা এরকম ভাবে ভাগ করেনি। 2022 সালে ভাগ করে দিয়েছিল, সেভাবে ফলো আপ করা হলো। 2023 সালে যখন সিলেবাস তোমাদের চেঞ্জ হয়েছে, তখন কিন্তু কোথাও মেনশন করা ছিল না, আমি ইভিএস এর কথাই বলি, যে 15 কোথাও কিন্তু মেনশন করা ছিল না, তোমাদের অনলি 30 মার্কস ছিল। তার মানে সিলেবাস চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে। এখানে একটা কথা মৌমিতা তোমাকে আমি বলি, কথাটা খুব কঠিন এবং খুব সত্য, আমি জানি না সবাই অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, বাট একটা কথা মাথায় রেখো, একটা নোট তোমরা বলছো যে আমি এরকম পেয়েছি, খুব মাথায় ভালো করে একটা কথা ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে নোট পড়া আর নোট বোঝার মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। আই রিপিট ইট এগেইন, নোট পড়া আর নোট বোঝার মধ্যে ডিফারেন্স রয়েছে। আমি যদি কনসেপ্ট, আমি এখানে জাস্ট একটা কথাই বলবো, যদি এখানে কেউ থেকে থাকো তারা বলবে, বা আমার রেকর্ডেড ভিডিও আমি জানি না আছে কিনা, আমি এখানে মাইগ্রেশন টপিকটা বললাম। আমার যতটুকু মনে পড়ছে, মাইগ্রেশনের যে প্রশ্নটা এসেছিল খুব একটা ইজি সিচুয়েশনাল একটা এরকম প্রশ্ন এসেছিল। অবভিয়াসলি ওই লাইনটাই লেখা নেই, কিন্তু আমি মাইগ্রেশনের আমি লাইভে যে কনসেপ্ট পড়িয়েছি, নতুন টপিক, সেটা থেকেই সেটা তারা পারবে। তার মানে আমি বললাম যে পড়া আর বোঝার মধ্যে পার্থক্য, আমি পড়ে গেলাম সব, কিন্তু আদৌ কি আমি বুঝলাম সেটা মৌমিতা তুমি একবার ট্রাই করো বোঝার। যদি কেউ বুঝে থাকে, যত ডিফিকাল্ট সিলেবাসই আসুক না কেন, তোমাকে আমি অ্যাসিওর করছি, যদি তুমি কনসেপ্ট বুঝে পড়ো, তুমি ডেফিনেটলি কোয়ালিফাই করবে। অবভিয়াসলি হয়তো তুমি এক্সপেক্ট করছো যে তুমি 150 to 120 পাবে, আমি তোমায় বলছি, বাট তোমার যদি সে বোঝার তোমার এবিলিটি থাকে, তুমি বুঝে থাকো, তুমি 120 পাবে না, ডেফিনেটলি তুমি 100 পাবে। তোমার যতটা প্রশ্ন আছে, তোমার যদি ক্যাপাবিলিটি, তুমি ধরো এই সিলেবাস অনুযায়ী তুমি নিজেকে একটা জায়গায় তুমি বুঝতে পারবে আফটার 6 মান্থ যে ম্যাম আমি না এরকম নাম্বার পাচ্ছি, কত পাচ্ছি আমি, 120 মতন আমার হচ্ছে। যদি পুরো প্রশ্ন হয়, চেঞ্জ হয়, কারণ তার আগে তুমি এরকম হবে না যে সিলেবাস জানতে পারবে না, তুমি ডেফিনেটলি জানবে। তোমার যদি বোঝা কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেমন আমি জানি না তবু আমি একটা কথা বলছি, যেমন ধরো ইংলিশে তুমি কি বলতে পারবে যে ইংলিশের যে নাউন বা সিনোনিমস অ্যান্টোনিমস থাকে স্পেসিফিক এটাই দেবে? সিনোনিমস দেওয়া থাকে, কত রকমের সিনোনিমস আছে, কত রকমের অ্যান্টোনিমস আছে, বা নাউনের একটা স্পেসিফিক প্রশ্ন, আনসিন প্যাসেজ থেকে নাউনের একটা প্রশ্ন দিয়েছে, কেউ পড়েছে শুধু নাউন কাকে বলে, নাউনের উদাহরণ, কেউ নাউনের ডেপথে পড়েছে, নাউন কত রকমের হতে পারে, কোথায় স্পেসিফিক কি ধরনের নাউন হয়, তাহলে সে তো সেই প্রশ্নটা ওখানে করতে পারবে। দিস আর দ্য বেসিক ডিফারেন্স, এটা কিন্তু অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে। মানে ডিপলি, শুধু এই যে সবাই বলে ডিপলি পড়তে হবে, তার সাথে উইথ বুঝতে হবে, মানে বোঝাটাও ফ্যাক্ট এখানে। একদমই, আমি এটাই বলবো, ডিপলি পড়া মানে পড়া, আমি বারবার বলছি পড়া আর বোঝার মধ্যে ডিফারেন্স আছে। ধরো তোমরা যেটা কাজ করবে, আজকে আমি তোমাদের একটা টিপস বলছি, যদি তুমি এটা ফলো আপ তোমরা করতে পারো, তোমরা মিলিয়ে নিয়ে তোমাদের কি কাজ, সেটা হচ্ছে, ধরো আমি একটা টপিক পড়ালাম, আমি 10 পাতার একটা নোট দিয়েছি, তুমি যদি সেই 10 পাতার নোটটাকে পুরো টোটালি পড়ে নিলে, বন্ধ করে 1 পাতায় জিস্ট করতে পারো না, তুমি বুঝবে তুমি পড়েছো। এটা দেখো তোমরা যদি করতে পারো, ওই 10 পাতার নোটটাকে তোমাকে জিস্ট করতে হবে। কিরকম? যেমন তোমাদেরকে আমি পড়ালাম প্ল্যান্ট, ঠিক আছে, তুমি নোটটা কি থাকবে তোমার, প্ল্যান্ট, কাণ্ড অনুসারে প্ল্যান্টকে 3 ভাগে ভাগ করা যায়, শুধু নামটা লিখলে উদাহরণ। পরেরটা চলে এলে যে পুষ্টি রস অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়, নাম লিখলে উদাহরণ। পরেরটা চলে এলে যে অর্গানিজম অনুসারে প্ল্যান্ট কিসের মধ্যে পড়ছে, ফাঙ্গি কিসে পড়ছে। এই পুরো নোটটাকে যখন তোমরা একটা জায়গায় নিজের, আর শোনো আরেকটা কথা তোমাদের সবাইকে বলি, শুধুমাত্র নোটটা রয়েছে, আমি নোটটাই পড়লাম হবে না, এই নোটটাকে তোমাকে মডিফাই করতে হবে। ইন দ্য সেন্স, তুমি নোটটা পড়ছো, নোটটা পড়ে তোমার যেন একটা নিজস্ব কপি থাকে। আমার তো নোট আছে, আমি তো সব রিডিং করে নিয়েছি, হয় না, তোমার যেন নিজস্ব একটা কপি থাকে, যে নোটটা থেকে তুমি কি করলে, তুমি কি বুঝলে, তোমার বোঝা কতটা, সেটা যেন তুমি রাইট ডাউন করো। এই প্রসেসগুলো তুমি ফলো করে দেখো, আমি তোমাকে অ্যাসিওর করছি মৌমিতা, তুমি মানে যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবেই। বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, তো এটা একদমই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের কাউকে এই এক্সপেকটেশন নিয়ে পড়তে শুরু করবো না, কোনোদিন কোথাও পড়ো না, পরীক্ষাতে এই প্রশ্নটা আসবেই, তোমরা চাকরির পরীক্ষা দিতে, তোমরা একটা পরীক্ষা করলে তোমরা চাকরি পাবে, বুঝতে পারছো তো? সেটা না, তোমরা শুধু মাথায় একটা জিনিস নিয়ে পড়বে। আমি যেটা পড়তে বসলাম, ধরো তুমি প্ল্যান্ট পড়তে বসেছো, আমি এই টপিকের সমস্তটা বুঝবো। কোনো টপিক যদি তোমাকে বাদ দিতে হয় তুমি বাদ দিয়ে দাও, পুরো টপিকটা বাদ দিয়ে দাও, কিন্তু যে টপিকটা তুমি পড়বে
সেটার সবটা পড়ো। অনেকে আছে কি বলতো, আমি সবটাই পড়লাম, কোনোটাই ডিপলি পড়লাম না, হলোই না। ধরো সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিই, 10টা চ্যাপ্টার রয়েছে, 1 নম্বর চ্যাপ্টারের সাব টপিক রয়েছে 10 অব্দি, সে কি করলো 10টা চ্যাপ্টারই কভার করলো, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই 1 আর 2 পড়ছে আর বাকিগুলো পড়েনি, 1 আর 2 পড়ছে আর বাকিগুলো পড়েনি। পরীক্ষায় কি প্রশ্ন এসেছে, ওই চ্যাপ্টার থেকেই প্রশ্ন এসেছে, প্রত্যেকটা সাব টপিক 9 নাম্বার বা 8 নাম্বার বা 7 নাম্বার থেকে এসেছে। সে তো যায়নি 9-8 সাথে, সে 1 আর 2 পড়ে ছেড়ে দিয়েছে, কিন্তু সে বলছে ম্যাম আপনি যে দিয়েছিলেন আমি যে পড়েছি, কিন্তু সে কি ডিপলি পড়েছে? কিন্তু কেউ যদি এটা হয় 10টার মধ্যে 5টা চ্যাপ্টারের 5টাই সবটা পড়লো, সে কিন্তু অনেক বেশি লাভবান হবে। তাহলে সেইটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? দেখো আমি আমার কথা আমি যেটা ফিল করি, আমি জানি না বাকি টিচারদের, আমার ক্ষেত্রে কিন্তু পড়ানোর সাথে সাথে আমি ভালোবাসি সেটা হচ্ছে যে পড়ানোর থেকেও ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করা, সেটা আমার সবসময় ইম্পর্টেন্ট মনে হয়। পড়ে সবাই, কিন্তু এটা চাকরির পরীক্ষা, তুমি যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো আপ না করো, স্মার্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট, নট হার্ড ওয়ার্ক। শুধু হার্ড ওয়ার্ক করে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না, তোমার স্মার্টনেস দরকার, তুমি কোথায় কোনটা কিভাবে পড়বে সেগুলো দরকার, সেগুলো কিন্তু ফলো আপ করতে হবে, যেগুলো আমি যখন পেড ভার্সনে যাব, এই জন্য নয় যে আজকে আনপেড বলে, ইন দ্য সেন্স এগুলো তো অনেক একটা লং প্রসিডিওর, একদিনে তো পসিবল নয়। দেখো অলরেডি 9:42, তোমরা কেউ ভাবতে পারছো তোমরা এতক্ষণ আমার সাথে রয়েছো? মানে এটা মানেটা কি বলতো, তোমরা সবাই না পজিটিভলি কানেক্টেড, তোমরা সবাই চাও, তোমরা কেউ ভাবছোই না যে 9:42 বাজে এখন আমি ম্যামের কন্টিনিউয়াস বক বক শুনে যাচ্ছি, মানে আমারই অবাক লাগছে যে এতক্ষণ ধরে তোমরা আমার বক বকটা শুনছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এতক্ষণ টাইম হয়ে গেছে, তোমরা এখনো আছো, আশা করছি আমি তোমাদেরকে পাশে থাকবো, আমি তোমাদের গাইড অবশ্যই করবো। রাহুল বলছো ইভিএস কি বুক ফলো করবো ম্যাম? আচ্ছা এখানে একটা কথা বলে দিই, দেখো এখন যে বুকগুলো রয়েছে অবভিয়াসলি মার্কেটে তো অনেক ভালো বুকও থাকে, আমি কখনোই বলবো না, কিন্তু আপডেট বুক এখনো নেই, যেহেতু পরীক্ষার 2 মাস আগেই সিলেবাস চেঞ্জ হয়েছে, যে সাবজেক্ট গুলো আপডেট সেগুলো নেই। যদি তোমাদের বই পড়তেই হয়, আমি তোমাদেরকে এটা আমার একটা পার্সোনাল সাজেশন তোমাদেরকে দিতে পারি, তোমরা দেখবে কন্টেন্টটা 2টো পার্ট আছে, একটা বায়োলজি আর একটা জিওগ্রাফি, যে কন্টেন্ট গুলো আছে তোমরা যদি পারো 11-12 আর গ্রাজুয়েশন লেভেলের জিওগ্রাফি আর বায়োলজি বুক কেনো, আমি বললাম অনেক বেটার বাজারের বুক থেকে। তুমি বাজারের কোনো বুকে পারবে না, বাট তুমি যদি বায়োলজি আর জিওগ্রাফি টোটাল পড়ো, তোমাকে ডেফিনেটলি, তুমি যদি এটার সাথে বায়োলজি 11-12 বা কলেজে লেভেলে বায়োলজি আর জিওগ্রাফি পড়ো, তোমার কোনো প্রবলেমই হবে না, একদম বেস্ট সলিউশন। কোনো বাজারের বুক কিনো না। ম্যাম আরেকবার কথাটা রিপিট করুন, শোনা গেল না। আমি বললাম যে যারা বই নিয়ে কনফিউশন ফর মাই সাবজেক্ট ইভিএস এর জন্য, আই উড বি সাজেস্ট দ্যাট শুধুমাত্র তোমরা 11-12 যদি পসিবল হয় গ্রাজুয়েশনের হতে পারে জিওগ্রাফি অ্যান্ড বায়োলজির বুক কেনো, যা সিলেবাস রয়েছে তোমাদের কন্টেন্টে জিওগ্রাফি আর বায়োলজি আছে, আর কিচ্ছু নেই। 11-12 গ্রাজুয়েশন লেভেল যদি কেউ ওই বাজারের যে বইটা আছে তার থেকে যদি তুমি কন্টেন্ট পড়ো না নিজের মতন করে, তুমি ডেফিনেটলি তোমাকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা, এই অনিশ চট্টোপাধ্যায় বলে একটা বই আছে, থ্যাংক ইউ ওটা ম্যাম। দেখেছি, অনিশ চট্টোপাধ্যায় বলে একটা বই আছে, সেইটা অনেকে ফলো করছে, আমিও ফলো করেছি, কিন্তু লাস্টের দিকে যখন দেখেছি কিছু কিছু টপিক ওখানে ছিল না, মানে সেটাই বেশিরভাগ বললাম, ছিল। হ্যাঁ হ্যাঁ, অনিশ সেটাই বললাম যে চট্টোপাধ্যায়টা খুব সিলেবাসটা এখন চেঞ্জ হয়েছে, যে সেই সিলেবাস চেঞ্জ অনুযায়ী তো আপডেট হয়নি, আর দ্বিতীয়ত কথা ওটা তো হয়নি, তারপরও একটা কথা তোমরা মাথায় রাখো, আমি কেন বললাম, আমিও যে নোটটা বানাবো সেখানে কিন্তু আমি মেন পয়েন্টগুলো করেই বইটা বানাবো, বাট তুমি যখন একটা স্পেসিফিক জিওগ্রাফির বুক কিনবে, স্পেসিফিক বায়োলজির বুক কিনবে, তোমার কিন্তু ধরো আমি পড়িয়ে দিলাম, আমি বায়োলজি টিচার, আমি মনে করছি যে ওরা তো ক্রিপ্টোগ্রামস মানে জানে, পড়িয়ে দিলাম, লিখে দিলাম, হতেই পারে এখানের মধ্যে হয়তো 10 জন জানো বাকি 40 জন জানো না, হতেই পারে, কিন্তু তোমার কাছে যদি বইটা থাকে তুমি কিন্তু আমার নোটটা ক্রিপ্টোগ্রামস জানার আগে তুমি কিন্তু বইয়ে পড়ে নিলে। তাই আমি সাজেস্ট করবো ইভিএস এর ক্ষেত্রে যদি তোমাদের বই কিনতেই হয়, তোমরা 11-12 এর বায়োলজি আর জিওগ্রাফি বই কেনো, বায়োলজি জিওগ্রাফি দুটোই কেনো, এখানে শুধু জিওগ্রাফি আছে আর বায়োলজি আছে, আর কিছু নেই, দেখবে তোমরা নিজেরাই ক্লিয়ার করতে পারবে সবটা। বা কেউ যদি চাও গ্রাজুয়েশন লেভেলেরও কিনতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? ক্লিয়ার সবার সবকিছু ক্লিয়ার? দিদি একটা হ্যাঁ প্রশ্ন ম্যাম ছিল। ক্লিয়ার। হ্যাঁ দেবাশিস বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি দিদি, পেড ব্যাচে আমরা যারা অ্যাডমিশন নেবো আর কি, ওই তাহলে মেটেরিয়ালস গুলো স্যার বলছিলেন মে মাস করে দিয়ে দেওয়া হবে আর কি, তো তাহলে মে মাসে আমরা শেষ করে পেতে পারি নাকি?
সেটা ডিপেন্ড করছে, মানে সব থেকে চাপ তো আমার উপর, বাকি স্যার ম্যামদের আমি জানি না, আমার উপর সব থেকে চাপ। কারণ আমি এটা ফ্র্যাঙ্কলি বলছি, হ্যাঁ ইভিএস এর মানে নোট হ্যাঁ বলুন। করা মানে তোমরা নিজেরা বুঝতে পারছো আর কি। হ্যাঁ, তো আমি আমি চেষ্টা করবো, অ্যাকচুয়ালি সেই সময় আমাদের স্কুল ছুটি থাকবে, স্যার কেন বলেছে, আমি এখন থেকেই ট্রাই করব। দিদি আমি জানি না কতটা সময় দিতে পারো, দিদি বাট ওই টাইমটা সামার ইভিএস এ ভ্যাকেশন পাবো। হুম, বলো দেবাশিস। ম্যাডাম বলছিলাম যে, হ্যাঁ ম্যাডাম বলছি যে 5টা সাবজেক্টের মধ্যে ইবিএস এর সবচেয়ে বেশি লং সিলেবাস এবং এখানে পড়তে হয় অনেক বেশি। তো মোটামুটি আপনি এমন ভাবে নোটস গুলো এবং মেটেরিয়ালসটা তৈরি তৈরি করবেন আর কি, যেন মোটামুটি এখান থেকে 2023-এ যে কোশ্চেন হয়েছে আর কি, মানে তুমি সেটার জাস্ট উপর ফোকাস দেবাশিস করে আমি আর কি। বলবো, তুমি যাও হ্যাঁ বলুন। ইউটিউবে, কমেন্ট স্কিপ করবে। আমি বলেছি যে আমার খুব আমি খুব হার্ট হয়েছি কমেন্ট গুলো পড়ে, সত্যি বলছি। কারণ দেখো, তোমরা নিজেরাও জানো, তোমরা অনেকেই আছে যারা তোমরা স্টুডেন্ট পড়াও, তোমরা পড়াতে কি জানো যে একটা স্টুডেন্টকে পড়ানোর জন্য কতটা হার্ডওয়ার্ক তোমাদেরকে দিতে হয়। শুধু কিন্তু টাকা পয়সাটা ম্যাটার করে না, ঠিক আছে? সারাদিনে কোনো সময় থাকে না, রাত্রি 3টে 4টে অব্দি জেগেও এই নোটটাই করতে হয়। শুধুমাত্র টাকা পয়সার জন্য কেউ কাজটা করে না, খুব ভালোবাসা থাকে। কিন্তু সেখানে আমার ওই ভিডিওটা তুমি দেখো, তুমি বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। আমি এখানে কিছু বলবো না, যারা এখানে আছো যারা দেখোনি, টেটশিওরের চ্যানেলে যাও, দেখো ইভিএস কমন প্রশ্নগুলো একটা ভিডিও আছে, সেখানে গিয়ে দেখে এসো। তাহলে তুমি অ্যাটলিস্ট কিছুটা বুঝতে পারবে, মানে আমার নোটটা কেমন ভাবে কি ছিল, কিছুটা তোমার ক্লিয়ার আইডিয়া হবে। ঠিক আছে দেবাশিস? ঠিক আছে দিদি, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আর সেশনটা লং আর কিছু করছি না, আই থিঙ্ক সবার সব কনফিউশন দূর হয়ে গেছে। নেক্সট তোমাদের সানডে ক্লাস থাকছে, ম্যাথ ক্লাস, সবাই জয়েন হবে। আর প্রত্যেকের সাথে দেখা হচ্ছে পেড ক্লাসে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। গুড নাইট গুড ম্যাম। নাইট হ্যাঁ ম্যাম। good night. গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। शादी के दिन बच्ची के पैर में चोट लग गई।